তাহলে কাজ, ক্ষমতা ও শক্তি তিনটা টপিক। এখান থেকে আমাদের প্রতিবারই 2-3টা করে কোশ্চেন কিন্তু আসে। যে কোনো ভার্সিটিতেই বলো, তাহলে গুচ্ছতে বিগত বছরে এখান থেকে ভালোই প্রশ্ন আসছে। শুরুতে আমরা থিওরিটিক্যাল পার্ট জানবো, তারপরে কি কি ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের পরীক্ষা আসতে পারে এবং সেগুলো থেকে কি শর্টকাট আমাদের জানা লাগবে সেগুলো শিখবো। একদম শুরু থেকে আসি আমরা। থিওরিটিক পার্ট গুলা খুব অল্প কথায় চেষ্টা করব কমপ্লিট করার। প্রথমে আমরা কাজ নিয়ে কয়েকটা জিনিস জানবো। একটু খেয়াল করো, আমরা জানি কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। জাস্ট এই কথাটা আমরা জানি। ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এইখানে তার মানে আমরা বুঝতে পারি যে বল ভেক্টর এবং সরণ ভেক্টর যদি দুইটা ভেক্টর আমার দেওয়া থাকে, তাহলে এদের ডট গুণফল করলে আমরা সেখান থেকে কাজ পাই। এখানে আমরা জানি ডট গুণফল হচ্ছে স্কেলার রাশি, ডট গুণফল হচ্ছে স্কেলার রাশি, সেজন্য আমরা বলতে পারি কাজও একটা স্কেলার রাশি। এই কারণেই এরপর যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে কাজের একক। সাধারণত আমরা জানি কাজের একক জুল, এটা জানি। এছাড়া আর কি একক আছে? এছাড়া তুমি ইলেকট্রোভোল্ট একক পাচ্ছ, আবার কিলো ওয়াট ঘন্টা, এটাও কিন্তু কাজের একক। আবার নিউটন মিটার, নিউটন মিটারও কিন্তু কাজের একক, কারণ 1 নিউটন মিটার মানেই হচ্ছে 1 জুল। 1 নিউটন মিটার মানে 1 জুল, তাহলে এটাও কাজের একক। তাহলে এককগুলো আমাদের জানতে হবে। এরপরে এখানে তোমার কতগুলো জিনিস মুখস্থ করতে হয়, যে 1 জুল সমান 10⁷ আর্ক। মাঝে মাঝে অপশন গুলোতে আর্ক আকারে দিয়ে দেয়, সেজন্য এখানে তোমাকে এই আকারে জেনে নিতে হবে। আর তাহলে উল্টা করে আর্ক মানে কত আসে? 10⁻⁷ জুল পাই আমরা এখান থেকে, তাই না? এটাই পাই। তারপরে তুমি 1 ইলেকট্রোভোল্ট মানে কত জুল, এগুলো আমাদের ক্যালকুলেশন করতে গেলে কাজে লাগে। মানে ক্যালকুলেশন বলতে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলোতে আমাদের এটা প্রয়োজন হয়। এরপরে কাজের মাত্রা যদি তুমি আসো, তুমি দেখো এখান থেকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে কিন্তু পড়েছিলাম যে বলের মাত্রা কি ছিল বা বলের একক কি ছিল। বলের মাত্রা ছিল হচ্ছে, বল সমান যদি ভুলে যাই তাহলে আমরা এম এ বলছিলাম, তাহলে এম এর মাত্রা তো এম, আর টনের মাত্রা L⁻², তাহলে এটাই ছিল আমাদের বলের মাত্রা। তাহলে এটার সাথে জাস্ট আরেকটা সরণ মানে আরেকটা লেন্থ এল গুণ করতে হবে, তাহলে ml²/t², এটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা। আলাদা করে এগুলো আমাদের মুখস্থ করতে হচ্ছে না, আমরা বের করতে পারি। আমরা এটাও জানি 1 ক্যালোরি মানে 4.2 জুল, বা 1 জুল সমান 0.24 ক্যালোরি, এটা আমরা জানি। আচ্ছা, এবার এই যে তুমি যদি কাজের সমীকরণটা দেখো, ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এখান থেকে আমরা বলতে পারি কাজটা আমার এখানে দুইটা জিনিসের উপর সব থেকে বেশি নির্ভরশীল। দুইটা জিনিস বলতে কি বলতেছি আমি? একটা দেখো সরণ, আর একটা হচ্ছে থিটা। একটা সরণ আর একটা হচ্ছে থিটা। এখন আগে আমি এই পার্টটায় আসি। যখন তোমার ওই কোণের মানটা 0 ডিগ্রি হবে, cos 0 মানে কত? cos 0 মান হচ্ছে 1, তখন আমরা কত পাবো? সর্বোচ্চ কাজ পাবো। হুম, তাহলে সর্বোচ্চ কাজের শর্ত হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি কখন হয়? যখন বল আর সরণ একই দিকে থাকবে। বল আর সরণ যখনই একই দিকে থাকবে তখনই তাকে আমরা বলতে পারতেছি এক ওই সর্বোচ্চ কাজ। এখন ওইখান থেকে তুমি যখন জিরোর পরিবর্তে কোণের মানটা 90 ইউজ করবা, cos 90 মান তো 0, তখন আমরা শূন্য কাজ পাবো। তাহলে শূন্য কাজের শর্ত হচ্ছে 90 ডিগ্রিতে থাকতে হবে, মানে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। নেগেটিভ কাজ কখন আসে? যখন আমরা নেগেটিভ কাজটা পরে পড়ি, আগে আমরা সর্বনিম্ন কাজটা দেখি। সর্বনিম্ন কাজ কত? যখন 180 ডিগ্রি কোণে যাত্রা করা হবে, বা 180 ডিগ্রি কোণে বল আর সরণ থাকবে। তাহলে এখানে 100 পাই মান তো 180 নির্দেশ করে, এটা জানোই। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে cos 180 এর মান হচ্ছে -1। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন কাজ। এখান থেকে আমরা তিনটা জিনিস একটু দেখলাম। একটু দেখো, একটা আমরা পাইলাম হচ্ছে 0 ডিগ্রিতে আমরা পাইলাম সর্বোচ্চ কাজ। তো এখানে আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে তোমার পজিটিভ কাজ,
ধনাত্মক কাজ। দেখো একটু মনে করো, 0 ডিগ্রিতে আমাদের কাজের মান সর্বোচ্চ হচ্ছিল, 0 ডিগ্রি থেকে কোণের মান বেশি হতে হবে, তাহলে তুমি পজিটিভ কাজ পাবা। কিন্তু এইখানে তুমি যদি 90 ডিগ্রি নাও, cos 90 এর মান তো 0, তুমি চাচ্ছ এখানে পজিটিভ কাজ। তুমি যদি এখানে 90 ডিগ্রি দাও, তাহলে তুমি পাবা শূন্য কাজ, তাহলে 90 ডিগ্রি থেকে কম হতে হবে, 89 পয়েন্ট সামথিং হতে পারে, কিন্তু কখনো 90 ডিগ্রি হবে না। তাহলে এটাই হচ্ছে তোমার পজিটিভ কাজ বা ধনাত্মক কাজের শর্ত, এখানে ইকুয়াল দেওয়া যাবে না। একইভাবে আমরা যদি নেগেটিভ কাজের কথায় আসি বা ঋণাত্মক কাজে আসি, ঋণাত্মক কাজে কি আমরা দেখছি 90 ডিগ্রিতে 0, তাহলে অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 180 ডিগ্রি থেকে কম হতে হবে অথবা তার সমান। কারণ 180 ডিগ্রিতে আমরা নেগেটিভ পাচ্ছি -1, এটা হচ্ছে সর্বনিম্ন কাজ। 180তে আমরা -1 পাচ্ছিলাম, এটাই ছিল সর্বনিম্ন কাজ। তাহলে সেইখান থেকে আমরা বলতে পারছি এখানে পজিটিভ কাজের শর্ত, নেগেটিভ কাজের শর্ত। এখন দেখো, পজিটিভ কাজ মানে সেখানে তোমাকে বল প্রয়োগ করতে হবে, তাহলে যেখানে তুমি বল প্রয়োগ করো সেইখানে অবশ্যই সরণ হয়। আর বল প্রয়োগ করলে বল থাকলে সেখানে কি থাকে? ত্বরণ থাকে না? আর এফ সমান আমরা এম এ জানি, তাই না? তাহলে যখন পজিটিভ কাজ হচ্ছে বা বলের দ্বারা কাজ হচ্ছে, তখন তো এই কনসেপ্টগুলো একটু দেখো তো। বলের দ্বারা কাজ মানে এফ প্রয়োগ করতেছো তুমি, এফ প্রয়োগ করলে সেখানে ত্বরণ থাকবে, সেখানে কি থাকবে? ত্বরণ থাকবে। আর যেখানে তুমি বল প্রয়োগ করতেছো সেখানে তো কোনো বস্তু গতিশীল হবে, তাই না? অবশ্যই গতিশীল হবে। আর গতিশীল হলে বেগ থাকে, বেগ থাকলে তার কি হয়? গতিশক্তি বাড়ে। আর আমরা জানি গতিশক্তি আর বিভব শক্তি একে অপরের বিপরীত, তাহলে যেখানে বিভব শক্তি বাড়বে অবশ্যই গতিশক্তি কমবে। সীমা তো বুঝাই দিলাম। বা ঠিক এর অপোজিট গুলো এখানে দেখো, নেগেটিভ কাজের ক্ষেত্রে আমাদের মন্দন থাকবে, এই জায়গায় গতিশক্তি বাড়ছিল, এখানে গতিশক্তি কমবে, তাহলে এখানে বিভব শক্তি বাড়বে। আর রেঞ্জ তো আমরা পড়ে ফেলেছি। এই যে দুইটা ছক, এই দুইটা ছক কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্যাল টার্ম বাদ দিয়ে যদি থিওরিটিক্যাল পার্ট আসে তাহলে এই টপিক। আচ্ছা, এবার দেখো আমরা নিউটনিয়ান বলবিদ্যাতে বলছিলাম যে আমাদের ফাংশন থাকলে সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস করতে হবে, মানে বলের ফাংশন থাকতে পারে, সেখান থেকে আমাদের কাজ বের করতে বলতে পারে। গতিবিদ্যা চ্যাপ্টার এরকম আছে, আমরা পড়বো এই টাইপের গুলা। ফাংশন মানে কি? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা সমীকরণ আছে, মানে সেক্ষেত্রে আমাদের যোগজীকরণ করতে হয়। সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা এফ ডট ডিএক্স, এই এফ এর ফাংশন দেওয়া থাকবে, ডিএক্স এর সাপেক্ষে তোমাকে এখানে যোগজীকরণ করতে হবে। আমরা পড়বো, এটা ম্যাথ করবো আমরা। আচ্ছা, এখন কৃত কাজে স্প্রিং কর্তৃক আমরা এই কাজের সূত্র জানি, ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এখানে ডাব্লিউর সাথে এক্স এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। জাস্ট এখানে এক্স এর মান বলবে, 2 গুণ 3 গুণ হলে কৃত কাজ কত গুণ হবে, এটা আমরা পারি। আর স্প্রিং প্রসারণে কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার বা হাফ এফ এক্স ও বলা যায়। কিভাবে এফ এক্স বলা যায়? দেখো, একটা জিনিস জানি আমরা বা জেনে নিতে হবে, এফ সমান হচ্ছে কে এক্স। তাহলে এখান থেকে তুমি বলতে পারো কে এফ সমান এফ বাই এক্স। কেটা কি? এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে এই স্প্রিং ধ্রুবকের একক কি আসে? বলের একক নিউটন, আর এক্স এর একক কি? মিটার, তাহলে নিউটন পার মিটার। এই জন্য দেখো স্প্রিং ধ্রুবকের একক বলা আছে নিউটন পার মিটার। শূন্য কাজ পড়ে ফেলছি। 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল? কিলো মানে 1000 আর ঘন্টা মানে 3600, গুণ করলে কত আসে? 3.6 ইন্টু 10⁶, অথবা এখান থেকে তোমার অপশন এভাবেও থাকতে পারে 36 ইন্টু 10⁵ জুল, একই কথা কিন্তু এগুলা। আচ্ছা, কাজের অভিকর্ষীয় এককটা একটু মাথায় রাখবা, কেজি মিটার, এটা হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় কাজের উদাহরণ কি? দেখো, একটা প্রশ্ন এরকম আসে যে একটা বোঝা মাথায় একজন ব্যক্তি উপরের দিকে উঠতেছে, কোন বলের এগেনস্টে কাজ করতেছে? অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে, সেটা আমরা জানি। তাহলে কোনো বস্তু উপরে ওঠা মানে অভিকর্ষ কাজ। আনত তলবে উপরে ওঠা অভিকর্ষের বিরুদ্ধে কাজ। আনত তলবে নিচে নামা, এটা হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কাজ। অভিকর্ষের কাজ হচ্ছে, কিন্তু উপরের দুইটা কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে কাজ। আর যেগুলো নিচে নামানো হবে সেইগুলো অভিকর্ষের দ্বারা কাজ। তাহলে এগুলা হচ্ছে বিপরীতে, অভিকর্ষের বিপরীতে। কথাটা একটু মাথায় রাখবা, যতটুকু সম্ভব মনে রাখা যায় আর কি। তো এইগুলা এখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এইবার আমরা একটু এইগুলাতে চলে আসি।
একটু থিওরিটিক্যাল পার্ট, এক প্রকার মুখস্থ বিদ্যা বলা যায়। শক্তির প্রকারভেদ থেকে প্রশ্ন আসতে পারে, জাস্ট একটু দেখে রাখবা যে শক্তির প্রকারভেদ কি কি আছে। তো এখানে হেলেনা এমএসসি দিয়ে এটা মনে রাখতে পারো কি কি আছে, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি বা পারমাণবিক শক্তি, এগুলা তুমি পড়ে নিতে পারো, রিডিং দিতে পারো, কিন্তু এইটা ইম্পর্টেন্ট আছে যে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়। এটা কিন্তু মুখস্থ করলে সাধারণত মনে থাকে না, একটু বুঝে পড়লে এটা মনে থাকবে। দেখো, তুমি আগে এক্সাম্পল গুলা খেয়াল করো। একটা বৈদ্যুতিক ইস্ত্রি, ইস্ত্রি দিয়ে আমরা কি করি, কাপড় আয়রন করি, তাই না? এখন প্রথমে কি করা হয়, ওই ইস্ত্রিটাকে ইলেকট্রিক সংযোগে দেওয়া হয়। কেন? বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য। তাহলে ওখান থেকে বিদ্যুৎ শক্তিটা যায় গিয়ে ইস্ত্রির মধ্যে যে যন্ত্র আছে সেই যন্ত্রটা মধ্য গিয়ে যে তোমার হিটার আছে, হিটারটা তাপ উৎপন্ন করে, যার জন্য কাপড়টা আমরা সমান করতে পারি। তাহলে কাপড়টা একটা যন্ত্রের মতো, যন্ত্রের মতো বলতে যার উপর বল প্রয়োগ করতেছি। যান্ত্রিক শক্তি মানে কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, দুইটা সমষ্টি, মানে একটা সুপ্ত অবস্থায় একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে যেটা থাকে। তাহলে প্রথমে বিদ্যুৎ শক্তিটা যাচ্ছে গিয়ে হিটারটাকে গরম করতেছে, তাহলে তাপ শক্তি হচ্ছে। ওই তাপ শক্তিটা এরপরে কি করতেছে, কাপড়টাকে সমান করে দিচ্ছে। তাহলে এটা কাপড়টার মধ্যে কিন্তু তোমার দুইটা প্রকারের শক্তি জমাতো আছে। এই জন্য এইখানে বৈদ্যুতিক ইস্ত্রিকে যখন কাপড় চোপড় ইস্ত্রি করা হয় ইস্ত্রি দিয়ে, তখন কোন শক্তি কোন শক্তিতে যায় এটা মনে রাখতে হবে। তারপরটা আসে দেখো, ফটো ইলেকট্রিক কোষ। আচ্ছা, এখানে এটা তুমি সেকেন্ড পার্টের একটা কনসেপ্ট মনে করো, ফটো ইলেকট্রিক কোষে কি হয়। ফটো মানে কি, আলো। নামটা দেখেই বুঝতে পারবো, ফটো ইলেকট্রিক এই দুইটা দিয়ে বোঝা যাচ্ছে আলো ফেলতে হবে, ইলেকট্রন বের হবে। ইলেকট্রন তো একটা আধান, নেগেটিভ আধান। আর আধানের প্রবাহ মানেই কি, তড়িৎ প্রবাহ। আধানের প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ। তাহলে ফটো ইলেকট্রিক দিয়ে আমরা মেইনলি বিদ্যুৎ তৈরি করি, তাই না? তাহলে আলো থেকে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, তার মানে আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। সিম্পল। তুমি দুইটা হাতে তালু যখন ঘর্ষণ করবা তাপ উৎপন্ন হবে, তাহলে হাতের মধ্যে সঞ্চিত আছে যান্ত্রিক শক্তি, সেখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ শক্তি। ফটোগ্রাফিক ফিল্ম এর উপর আলো ফেললে আলোকচিত্র তৈরি হয়। ওই যে চিত্র দেখা যায়, ওই চিত্রটা মেইনলি বিভিন্ন রঙের কম্বিনেশনে আসে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, আলোই তো ফেলতেছো। এরপর এখান থেকে তোমার বলতে পারে সৌরমনত্বর শব্দের ব্যবহার কোথায় কোথায় হয়। সৌরমনত্বের শব্দের বা শব্দোত্তর শব্দের ব্যবহার কোথায় হয়? প্রথমত জীবাণু ধ্বংস করতে, কর্পূরকে পানিতে দ্রবীভূত করতে, আর বস্ত্রাদির ময়লা পরিষ্কার করতে। এটা তো মেডিকেলের জন্য মুখস্থ করতে হয়, এটা দেখে রাখবা জাস্ট। শব্দ দিয়ে যান্ত্রিক শক্তি। কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হচ্ছে, তা কয়লার মধ্যে কোন শক্তি থাকে, রাসায়নিক শক্তি, কারণ কয়লার মধ্যে অনেক বিক্রিয়া হয়ে থাকে, সেখান থেকে তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ শক্তি যাচ্ছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে শক্তি উৎপন্ন করা হয়, এটা তো জানোই। পারমাণবিক শক্তিটা এখানে তাপ শক্তিতে কনভার্ট হয়। আচ্ছা, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। প্রথমত তুমি এখান থেকে অসংরক্ষণশীল বলের এক্সাম্পল গুলাই শুধু জাস্ট পড়বা। অসংরক্ষণশীল বলের এক্সাম্পল তো আমরা জানি, ঘর্ষণ বল, সান্দ্র বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল। এই চারটা বাদে পৃথিবীতে যত প্রকার বল আছে সবই হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। আর এখান থেকে আর যে জিনিসটা পড়তে হবে, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ শূন্য, কৃত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। তার মানে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ জিরো, এটা ইম্পর্টেন্ট আছে। এখান থেকে প্রশ্নটা তোমার কেমন থাকবে, এরকম ধর আমি বললাম তড়িৎ বল দ্বারা কৃত কাজ কেমন হবে, তোমাকে বুঝতে হবে এটা সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল। যেহেতু এটা সংরক্ষণশীল বল, তার মানে এটার জন্য কৃত কাজ শূন্য হবে, এই টাইপের প্রশ্ন আসবে। বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কেমন হবে, এটা প্রশ্ন আসছিল একবার, শূন্য হবে, কারণ এটা সংরক্ষণশীল বল। আর এখানে যেহেতু শূন্য হচ্ছে, তার মানে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র এই জায়গায় পালিত হয়। আর এখানে তার অপোজিট গুলা। আচ্ছা, এবার আসি আমরা ক্ষমতায়। ক্ষমতা, ক্ষমতা কি সূত্র রিলেটেড আমি একটু পরে আলোচনা করতেছি, আগে এখানে কয়েকটা জিনিস একটু দেখো। 1 সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলে। এটা আমরা কি জানি, 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। ফিট পাউন্ড পার সেকেন্ডটাও পড়ে নিও। কর্মদক্ষতা মানে তো আমরা জানি যে কার্যকর শক্তি পাই, আমরা যে শক্তিটা দিই, মানে যেটা আমরা যন্ত্র থেকে পাই ওইটা ডিভাইডেড বাই বাইরে থেকে যেটা দেওয়া হয়, এই দুইটা অনুপাতই হচ্ছে কার্যকর বা কর্মদক্ষতা। একজন মানুষের ক্ষমতা কত দরকার নাই, ক্ষমতার মাত্রা সমীকরণ, এটা বের করতে হয়। তো এগুলো তো জানো, জাস্ট সূত্র থেকে তোমরা বের করবা।
পি সমান কি আসে, mgh/t, তাই না? এখান থেকে তুমি জাস্ট এই এত দরকার নাই, তো তুমি জাস্ট এখানে বললেই তো হতো যে ক্ষমতা মানে কাজ বাই সময়। আমরা জানি যে কাজ করার হারকেই ক্ষমতা বলা হয়। তা কাজের মাত্রা তো আমরা দেখছিলাম ml² (T⁻²2) আর সময়ের মাত্রা t, তাহলে ml²T⁻³ পাই আমরা। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। আচ্ছা, এইখান থেকে তাহলে আমি আর কয়েকটা জিনিস একটু বলে ফেলি। প্রথমত, এখানে আমাদের একটা ট্রাম কিন্তু ইউজ করছি, একটা হচ্ছে কার্যকর ওই কর্মদক্ষতা, কার্যকর ক্ষমতা বলতেছি। তাহলে কর্মদক্ষতা মানে কি, যে কার্যকর শক্তি। তাহলে কর্মদক্ষতা থেকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটা দ্বারা প্রকাশ করা হয় কর্মদক্ষতা থেকে। এটা এটা সমান কি, কার্যকর শক্তি মানে আমরা ধরো একটা যন্ত্রে E1 পরিমাণে শক্তি দিলাম আর আউটপুট পাইলাম E2 পরিমাণে। তাহলে এই E1 - E2 এইটাই তো মোট কাজ করার শক্তি, ডিভাইডেড বাই যখন তুমি বাইরে থেকে যে শক্তিটা দিছিলে ওইটা দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবা কর্মদক্ষতা বা কার্যক্ষমতা। আচ্ছা, এবার পি এর কতগুলো সূত্র আছে আমরা যদি একটু দেখি। পি সমান মেইনলি আমরা জানি W/T, ডাব্লিউ সমান আবার আমরা জানি Fs, তাহলে Fs/T আসতেছে। আবার তাহলে F ইন্টু S/T, আমরা জানি S সমান VT, তার মানে S/T সমান কি পাই আমরা, FV ও কিন্তু পাই, FV ও পাই। আবার F সমান আবার আমরা কি জানি, mg জানি, তাহলে mgV ও কিন্তু এখানে বলা যায়। তার মানে ক্ষমতা সমান কি আসতেছে, প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ, প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ। আর ক্ষমতা কি রাশি, ক্ষমতা অবশ্যই স্কেলার রাশি। এখানে দেখো কাজও স্কেলার রাশি, সময় তো স্কেলার রাশি, এই জন্য ক্ষমতাও কিন্তু আমাদের স্কেলার রাশি। ক্ষমতা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এবার আসো আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করি। আচ্ছা দেখো, আমাদের কাজ কিন্তু দুইটা ক্ষেত্রে আসতে পারে, সাধারণত রৈখিক ক্ষেত্রে বেশি আসে, কৌণিক দিয়ে খুব একটা আসে না। তারপর আমি দুইটা দেখাই দিই, যদি আসে তখন যেন উত্তর করা যায়। একটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে কাজ, আর একটা হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে কাজ। তা রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি পাই, রৈখিক গতির ক্ষেত্রে আমাদের রৈখিক সরণ থাকে, যেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করতে পারি। আর কৌণিক গতির ক্ষেত্রে আর কিন্তু সরণ না, কৌণিক গতির ক্ষেত্রে আর মানে আমরা ব্যাসার্ধ বলবো। আর মানে কি বলতে হবে, ব্যাসার্ধ বলতে হবে। তাহলে এইখানে তোমার রৈখিক গতির ক্ষেত্রে ধ্রুব বল দ্বারা কৃত কাজ আসে। ধ্রুব বল মানে কি, যেটা পরিবর্তন হয় না। আর পরিবর্তনশীল বল মানে যেখানে ওই যে ফাংশন থাকবে, যে টি, এক্স, ওয়াই, যেটা এই টাইপের কিছু দেওয়া থাকবে। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ কি হবে, আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কি হবে। তা কৃত কাজ ডাব্লু, ডাব্লু সমান আমরা এখানে বলবো কি, ধ্রুব বল দ্বারা কৃত কাজ হচ্ছে এটা F.R, বা তুমি এখান থেকে বলতে পারো FR cos থিটা। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ একটু আগে আমি বলছিলাম যে তোমার লিমিট নিতে হবে, এখানে ধরো R1 থেকে R2, আর এখানে F.dr বা dx যেটাই বলো। কিন্তু যখন এটা কৌণিক হয়ে যাবে সেই ক্ষেত্রে ধ্রুব বল দ্বারা তার কৌণিকের ক্ষেত্রে যেটা আমাদের বল থাকে, ওই রৈখিকের ক্ষেত্রে যেটাকে আমরা বল বলি, ঘূর্ণনের ক্ষেত্রে বা কৌণিকের ক্ষেত্রে সেটা হয়ে যায় টর্ক, সেটা হয়ে যায় টর্ক। আর কৌণিক গতির ক্ষেত্রে তুমি আর ব্যাসার্ধ, তাহলে এখান থেকে কি দিবা, কাজ মানে ছিল বল ইন্টু সরণ, তাহলে আমাদের কৌণিক গতির ক্ষেত্রে কাজ মানেও কি দিতে হবে, বল ইন্টু সরণ। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে বলটাকে আমরা টাও দিব আর সরণটাকে আমরা থিটা দিব, মানে কৌণিক সরণ যেটা। তাহলে এখান থেকে তুমি পাও টাও থিটা কস থিটা। জাস্ট সূত্রটা একটু মাথায় রাখতে হবে। আর যখন ধ্রুব বল দ্বারা আসবে একইভাবে এখানে θ1 থেকে θ2 টাও ডট ডি থিটা, এটা। আচ্ছা, এবার এই জায়গাটা একটু খেয়াল করো তো, এখান থেকে আমি আরেকটা জিনিস কিন্তু লিখতে পারি চাইলে, ডাব্লিউ সমান টাও থিটা। টাও মানে কি, টাও মানে কোনই ওই টর্ক, টর্ক মানে আবার আমরা কি জানি আর ক্রস এফ বা এফ আর, এখান থেকে এফ আর থিটাও বলা যায়, এফ আর থিটাও বলা যায়। আবার দেখো এখান থেকে আরেকটা লাইনও লিখতে পারো, আমরা থিটা সমান কৌণিক গতিতে পড়ছিলাম, ওই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার কিন্তু এটা পড়ছিলাম। এখান থেকে তুমি লিখতে পারো কিন্তু থিটা সমান 2 পাই এন,
এটাও কিন্তু লেখা যায়, অনেকগুলো সূত্র লেখা যায় আর কি। তাই সূত্রগুলো একটু জেনে নিতে হবে। এবার আসো আমরা একটু দেখি কাজ সংক্রান্ত কি কি টাইপের ম্যাথ আসতে পারে। এফ ভেক্টর দেওয়া আছে, বল ভেক্টর দেওয়া আছে, বস্তুটা এত থেকে এত বিন্দুতে হলে গেলে কৃত কাজ কত হবে। তাহলে আগে আমাদের কি করতে হবে, অবস্থান ভেক্টরের জন্য এই যে তোমার স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্ক দিয়ে আমাদের আগে সরণ ভেক্টর বের করতে হবে। তাহলে সরণ ভেক্টর অলওয়েজ দ্বিতীয়টা থেকে প্রথমটা, এক্স ওয়াই জেড, প্রথমটা এক্স ওয়াই জেড। তাহলে 6 - 4 একবার আমরা লিখতে পারি এখানে 2i ক্যাপ, 5 - 3 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টয়েস জে ক্যাপ, 4 - 3 তার মানে আমাদের শুধুমাত্র কে ক্যাপ আসতেছে। তাহলে আমরা এখানে সরণ ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কৃত কাজ বের করতে হবে। কৃত কাজ মানে কি, দুইটার ডট গুণফল, দুইটার ডট গুণফল। তাহলে এখান থেকে আই ক্যাপ তার মানে 2 × 4 আসে, চিহ্ন সহ বসাতে হবে, জে ক্যাপ 3 আর জে ক্যাপ 2, 3 × 6, 2 × 4 বসবে। এর জে ক্যাপের সহগ 3, এর জে ক্যাপের সহগ 2, তাহলে 3 × 6, এর কে ক্যাপের সহগ 2, 2 × 1 = 2, তাহলে 6 হচ্ছে 10 আর 2 12 জুল আসতেছে। এটা সহজ ছিল সব থেকে। এরকম আর কি থাকবে, জাস্ট এখানে তো আমরা ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টর বের করে নিয়েছি, ডিরেক্টলি দেওয়া থাকতে পারে, ডিরেক্টলি এখানে দেওয়া থাকতে পারে। ধরো এইটা, এইটা দিয়ে আমি আরেকটু অ্যাড করে দিলাম, এই হচ্ছে বল আর এটা ধরো সরণ ভেক্টর। বললো এক্স অক্ষ বরাবর এই বল, মনে করো এই বল, এখান থেকে বললাম এক্স অক্ষ বরাবর 8 মিটার সরণ হলে কাজ কত হবে। সেক্ষেত্রে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর 8 মিটার সরণ মানে এখান থেকে তুমি সরণ ভেক্টর কি পাচ্ছ, 8i ক্যাপ। তাহলে এই শুধু জাস্ট আই ক্যাপের 8 এর সাথে এইখানে আই ক্যাপটা গুণ করতে হবে, তখন 8 × 16 জুল পাবা। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। এই দুইটা দিয়ে তুমি ওই ডট গুণ রিলেটেড যে সকল প্রশ্ন আসবে পারবা উত্তর করতে। আচ্ছা, এবার দেখো কি বলছে, 6 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটা 60 ডিগ্রি কোণে কোণ উৎপন্ন করছে, 10 মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত। তো এখানে তো তোমার ডিরেক্টলি সূত্র ইউজ করতে বলছে, এফ এস কস থিটা বা এফ আর কস থিটা। এফ এর মান 6 দিছে, এস এর মান 10 মিটার দিছে, আর কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তার মানে 530 জুল আসে। স্তম্ভ তৈরির ক্ষেত্রে অনেক বড় ম্যাথ আছে, কিন্তু জাস্ট এটা আমরা শর্টকাট দিয়েই করব। এন সংখ্যক ইট দিয়ে স্তম্ভ তৈরি করতে গেলে কৃত কাজ। এন সংখ্যক ইট দিয়ে স্তম্ভ তৈরি করতে কৃত কাজ, ডাব্লিউর সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু mgh। এটা এবার এইখানে কি কি দরকার, শুধুমাত্র m দরকার আর h দরকার, আর কয়টা ইট সেটা দরকার। m এর মান ভরে নিতে হবে, তা m এর মান তো দিয়েই দিছে এখানে মনে হয় 1 কেজি, 1 দিলাম। j এর মান তুমি 10 ইউজ করবা বা 9.8 ইউজ করবা, এটা তোমার ইচ্ছা ধরে নেওয়ার জন্য। আমরা এখানে ধরো এখানে 10 হিসেবে সুবিধার জন্য 9.8 লিখবো, কিন্তু ধরবো 10। h এর মান উচ্চতা 0.25, যা আছে যেভাবে আছে তাই, ইন্টু n এর মান কত 10, ইন্টু 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এবার এটা তুমি 10 ধরবা, 10 ধরলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 5 এর মতো। আমরা এটাকে কাটলাম, 5 পাইলাম। দশমিক আপাতত থাক, এখান থেকে 5 × 25 গুণ করলে আমরা কত পাই, 125 পাই, ইন্টু এই জায়গায় আছে 9×10 = 90, ইন্টু 90। তাহলে এটা কত আসবে, 5 × 9 = 45 এর 5, 9 × 18 আর 4, 22 এর 2, হাতে 1, 9 × 9 আর 1 10, 1025 আসতেছে, আর একটা শূন্য থাকবে শেষে। এবার একটু খেয়াল করো, টোটাল দশমিক ছিল দুইটার আগে না, তাহলে এখানে দুইটার আগে দশমিক দাও, তাহলে 102.50 এই টাইপের কিছু একটা আসবে। ধরার উপরে কম বেশি একটু ধরে নিতে হবে, আমরা এখানে 10 ধরছি বলে এরকম আসছে, এ থেকে কম বেশি আসতে পারে। যেহেতু এখানে তুমি বাড়াই ধরছিলে না, এখানে যদি তুমি বাড়াই ধরো, এখানে 9.8 ছিল, তুমি 10 ধরছো, তাহলে উত্তর যেটা আসবে তার থেকে একটু কমাই ধরতে হয়, এই টাইপের।
তাহলে জাস্ট এখানে সূত্রটা মাথায় রাখবে, mg is n into n minus 1/2, যদি যখন তোমার স্তম্ভ তৈরি করতে বলবে। একবারে শর্টকাট ম্যাথ কিন্তু হয়ে গেল। আচ্ছা, 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে 10 মিটার উপরে ওঠানো হলো, সম্পাদিত কাজের পরিমাণ কত হবে? ভূমি হতে খাড়া উপরে উঠানো হয়েছে, তাহলে কাজ ডাব্লিউ সমান কি হবে? এম জি এইচ। এম এর মান 5, জি এর মান 9.8, এইচ এর মান 10, দিয়ে দিছে সব মান। এখন এম জি এইচ কিভাবে আসে প্রশ্ন আসতে পারে, তাই না? খাড়া উপরের দিকে উঠাতে গেলে এই সূত্রটা ইউজ করতে হয় মেইনলি। ডাব্লিউ সমান এম জি এইচ, একটা বস্তু উপরের দিকে থাকলে। আচ্ছা, শক্তি সংক্রান্ত আমরা ম্যাথমেটিক্যাল টার্ম একটু দেখি কি আছে। 4 নিউটন ওজনের, এখানে একটা চিত্র ছিল এই টাইপের, কেমন? আচ্ছা, চিত্রটা কি? পি বিন্দু থেকে এই আর বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। পি থেকে কিউ দূরত্ব হচ্ছে 30 দেওয়া আছে, কিউ থেকে আর হচ্ছে তোমার 40 দেওয়া আছে। তার 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করা হলো। আচ্ছা, এখানে 30 দিব না, এটা থাক, এখানে তোমার 50 দেওয়া আছে। তাহলে বিভব শক্তি কত হবে? স্থির শক্তি মানে কি বিভব শক্তি না? তা বিভব শক্তির সূত্র তুমি কি জানো? ইভি সমান এমজি এইচ। এই এইচটা কি? এইচ হচ্ছে খাড়া উচ্চতা, এটা মনে রাখতে হবে। এইচ হচ্ছে আমাদের খাড়া উচ্চতা। তাহলে এবার তুমি এখান থেকে এম এর মান বসাও। দেখো, নিউটন মানে কি? ওজন দেওয়া আছে না? তাহলে এই এমজি এর মানেই তো আমার ওজন, তার মানে ওই এমজি এর পরিবর্তে তো 4 বসবে। এইচ এর মানটা আমাকে বসাইতে হবে। তাহলে এইচ এর মান কত আসে? এটা না, এইচ মানে খাড়া উচ্চতা। তাহলে পি থেকে কিউ, পি থেকে আর পর্যন্ত গেছে ঠিক আছে, কিন্তু দূরত্ব নিতে হবে খাড়া লম্ব দূরত্ব উচ্চতা। তাহলে খাড়া উচ্চতা তো এইটা, তো এটা যদি 4 আর এটা 5 হয়, তার মানে এটা 3, 30 আসবে। এই জন্য এখানে তুমি 4 × 30 দিবা, তাহলে 120 জুল। আচ্ছা, সিরাজ সাহেবের ভর হচ্ছে 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি 10 সেকেন্ডে উঠতেছে, তার কৃত কাজ কত হবে? এখানে জাস্ট তোমাকে ক্ষমতা বের করতে বলতে পারে। যেহেতু উচ্চতার কথা আসলে জাস্ট তুমি এমজিএইচ ইউজ করবা। এম এর মান 20, জি এর মান 9.8, এইচ এর মান কত হবে? দুইটা গুণ করতে হবে, মিটারে করে নিবা এটা। তাহলে 25/100 মিটারে করলাম, ইন্টু কয়টা সিঁড়ি? 20টা সিঁড়ি। 5, 5 5 25, 5 × 10, 100 ইন্টু 9.8, তার মানে 980 জুল। এখান থেকে কিন্তু তোমার ক্ষমতাও বের করতে বলতে পারে। ক্ষমতা সমান কি হবে? 980 জুল ডিভাইডেড বাই 10, তার মানে 98 ওয়াট। যদি বের করতে বলে আর কি, এখানে তো বলে নাই, বের করতে বললে তখন আমরা এইভাবে করব। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমরা একটু কয়েকটা কনসেপ্ট আবার একটু দেখে আসি। আমরা তো বিভব শক্তি রিলেটেড কতগুলো ম্যাথ দেখছি, তাই না? এখন গতিশক্তির সূত্র তো আমরা সবাই জানি, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আবার আমরা জানি ই কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই টি এম। উপরে আমরা একটা এম গুণ করলাম, নিচে এম দিয়ে ভাগ করলাম, তাহলে পি স্কোয়ার বাই আমরা 2m পাই, এটা সমান। আবার এটা থেকে আমরা যদি গুণ নিউটনিয়ান বলবিদ্যার চ্যাপ্টার শিখছিলাম এল স্কোয়ার বাই 2i শিখছিলাম। আবার গতিশক্তি সমান আবার আমরা নিউটনিয়ান বলবিদ্যার চ্যাপ্টার শিখছিলাম হাফ আই ওমেগা স্কোয়ার, এগুলো কিন্তু শিখেছিলাম। তো দেখো এবার এইগুলো আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, যদি তোমাকে কখনো কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে হয়, তাহলে জাস্ট 3.6 দিয়ে ভাগ করবা।
তো যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড যদি আমি করি তাহলে 3.6 দিয়ে ভাগ করলে আমরা এটাকে পাবো 10 মিটার পার সেকেন্ড। তাহলে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। কি বলছে? কোন বেগে চললে গাড়িটার গতিশক্তি দ্বিগুণ হবে। দেখো, আছে হচ্ছে বেগ, বের করতে বলছে গতিশক্তি। তাহলে এখান থেকে কি লিখবা? গতিশক্তি আর বেগের সম্পর্কটা লিখবা। ই কে সমানুপাতিক তুমি জানো ভি স্কয়ার। ই কে সমানুপাতিক ভি স্কয়ার, বের করতে বলছে ভি। তাহলে তুমি এখান থেকে লিখবা ভি টু সমান, এখানে তো রুট আসে, এখান থেকে আরেকটা লাইন করলে আমরা পাই ভি সমানুপাতিক রুট ওভার ই কে। তাহলে ই কে সমান আমরা লিখতে পারি, এই জায়গায় তুমি কি করবা, জাস্ট যেটা যত গুণ করতে বলছে, যা করতে বলছে শুধু সেই মানটাই বসাবা। গতিশক্তি এখানে 2 গুণ করতে বলছে, রুটের মধ্যে গতিশক্তি 2 গুণ দিবা ইনটু ভি ওয়ান। এই সমানুপাতিক থেকে এইভাবে লিখতে হয়। তা ভি ওয়ান এর মান তো 10 জানি আমরা, রুট টু মানে আমরা জানি 1.414 ইনটু 10, তার মানে 14.14 মিটার পার সেকেন্ড। গতিশক্তি যখন 2 গুণ হবে তখন এটার বেগ হচ্ছে 14.14 মিটার পার সেকেন্ড। এটা জাস্ট। আচ্ছা, 100 কেজি ভরের বস্তুর ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি কত হবে? তো জাস্ট সূত্র দিয়েই বের করতে বলছে। ই কে সমান পি স্কয়ার বাই 2m, এই সূত্র দিয়ে করব আমরা। পি স্কয়ার বাই 2m, পি এর মান তো দেওয়াই আছে 200 ইনটু 200 বাই 2 ইনটু 100। তাহলে এখান থেকে 2 পাই, এই 2 2 কেটে যায়, তাহলে কত আসতেছে? 200 জুল আসতেছে। তারপরে দেখো 16 কেজি, এটা তো নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার কমপ্লিট করছি। দেখো এই ম্যাথ, আমার মনে হয় না এটা দেখানোর দরকার আছে। দরকার আছে? 200, 200, হ্যাঁ 288 মতো কিছু একটা ছিল। দেখো তো, 16 কেজি বোমা বিস্ফোরিত হয়ে, তারপর আরেকবার একটু দেখি। 4 কেজি আর 12 কেজি বলছে এই জায়গায়। 4 কেজি হয়েছে, 12 কেজি বলছে। দুইটা ভেঙে গেছে, একটা 4 আর একটা 12। তারপরে বলছে 12 কেজির বেগ, এই যে 12 কেজি, তাহলে এটা হচ্ছে ধরো M2, এটা ধরলাম আমরা M1। 12 কেজির বেগ দেওয়া আছে, তার মানে V2 দেওয়া আছে, V2 হচ্ছে 4। কি বলছে জানো? অন্য টুকরার গতিশক্তি, তার মানে এটার গতিশক্তি বের করতে বলছে। তাহলে এইটার গতিশক্তি বের করতে গেলে অবশ্যই তো আগে আমাকে V1 বের করতে হবে। V1 বের করেই তো তুমি তারপরে না গতিশক্তি বের করবা। তাহলে আমরা সূত্র তো জানি যে M1 V1 সমান M2 V2। তাহলে V1 সমান আমরা এখানে পাচ্ছি M2 V2, তার মানে 12 ইন্টু 4 ডিভাইডেড বাই M1 ছিল, তাহলে M1 এর মান তো 4। তাহলে বেগ আসতেছে কত? 12। দেন এখান থেকে গতিশক্তি বের করতে হবে। EK1 সমান হাফ M কত? প্রথম বস্তুর গতিশক্তি 4, এই ভর M 4, আর বেগ হচ্ছে 12 এর স্কয়ার। তাহলে 2 আসে এখানে, 4 ভাগ 2 মানে 2, 2 ইন্টু 12 এর স্কয়ার করলে আসে 44, 288 জুল। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় আসে। এই পার্সেন্টেজ দেওয়া থাকলে বের করতে বলে, হয় গতিশক্তি দিয়ে, না হলে ভরবেগ বের করতে বলে। তা এখানে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে ই কে সমানুপাতিক পি স্কয়ার, তার মানে গতিশক্তি বের করতে বলতে পারে। এখানে যেমন গতিশক্তি বের করতে বলেছে, এইটা জাস্ট তুমি এখানে কি করবা, EK2 সমান, দেখো এই যে পার্সেন্টেজ বাড়াইছে, এইটা তুমি আরেকটা লাইন একটু করে নিবা, 60% বাড়ানো, 60% বৃদ্ধি, মানে কি এইটা আগে একটু লিখে নিবা। 60% বৃদ্ধি মানে কত? আগে যা ছিল, আগে ছিল, এটা তো ভরবেগ বলছে, ধরো আগে ছিল আমার P1 বা P ছিল, এইবার ওই P এর 60% বাড়ানো হয়েছে, তার মানে P ইন্টু 60/100, তার মানে এখানে থাকে 0.6, তার মানে তুমি এখানে পাচ্ছ 1.6p। তার মানে 60% ভরবেগ বৃদ্ধি মানে কত গুণ হচ্ছে? 1.6p। এই যে মানটা তুমি পাবা, সেই মানটা এখানে স্কোয়ারে বসাই দিবা, তার মানে শুধু জাস্ট 1.6 এর স্কোয়ার লিখবা ইন্টু P1। 16 এর স্কোয়ার করলে আমরা 256 পাই। তাহলে আমি এখান থেকে 256 লিখলাম। এবার দেখো 1.6 ইন্টু 1.6, টোটাল দুইটার আগে দশমিক, তাহলে এখানে দুইটার আগে দশমিক দাও, 2.56p1 আসে। তাহলে এটা হচ্ছে কত গুণ হচ্ছে সেটা। যদি বলতো এরকম প্রশ্নটা 60% বাড়ালে গতিশক্তি কত গুণ হবে, তখন কিন্তু উত্তর আসতো 2.56 গুণ। কিন্তু এখানে বলছে কত শতাংশ বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি কথা যখনই বলবে তুমি এখান থেকে 1 বিয়োগ করে দিবা। গতি
শক্তি বৃদ্ধি। এটা দিয়ে গুচ্ছে গতবার একটা প্রশ্ন আসছিল, সেটাও হোমওয়ার্ক থাকবে, দেখাই দিব। আমি আগে এই কোশ্চেন গুলো একটু দেখাই। গতিশক্তি বৃদ্ধি কত হচ্ছে? 2.56 মাইনাস 1, তার মানে 1.56। এবার এটা পার্সেন্টেজ করতে বললে 100 গুণ করে দিবা, 156%। এর উল্টাটাও কিন্তু চলে আসতে পারে তোমার পরীক্ষায়। উল্টাটা বলতে আমি কি বোঝাচ্ছি? উল্টাটা বলতে, উল্টাটা এরকম, ধরো তোমাকে বললো যে গতিশক্তি 156% বাড়ালে ভরবেগ কত বৃদ্ধি পাবে? ভরবেগ কত বৃদ্ধি পাবে, এটা। এখানেও তুমি জাস্ট একই জিনিস করবা, 156% বৃদ্ধি, তার মানে টোটাল কত পার্সেন্ট হয় ভরবেগ? পি টু সমান কত হবে? যা থাকবে পার্সেন্টেজ তার সাথে 100% গুণ করবা, তাহলে এখানে তুমি পাচ্ছ 256%। তার মানে তুমি এখানে বলবা 2.56, 100 দিয়ে ভাগ করলে। তাহলে এবার আমরা এখান থেকে কি লিখতে পারি? পি সমানুপাতিক রুট ই কে লিখতে পারি, কারণ ই কে সমানুপাতিক পি স্কয়ার ছিল। তাহলে আমি পি সমানুপাতিক এখানে রুট ই কে লিখতে পারবো। তাহলে এবার তুমি পি টু লিখবা, পি টু সমান জাস্ট ই কে কত গুণ হয়েছে? ই কে কত গুণ ওই এটা তো ই কে, ই কে কত গুণ হয়েছে? 2.56, তাহলে এখানে 2.56 দিবা ইন্টু পি ওয়ান। তাই রুট 2.56 মানে কত? তার পয়েন্ট আকারে না দিয়ে তুমি 256 দিয়ে হিসাব করো, 256 দিয়ে হিসাব করলে আমরা 16 পাই, 256 কে রুট করলে আমরা 16 পাই, তার মানে এটা 1.6 গুণ আসবে, 1.6 গুণ আসবে। এবার যেহেতু পরিবর্তন বলছে, তাহলে এটা থেকে 1 বিয়োগ দিবা, তার মানে 0.6 গুণ বা 100 গুণ করলে 60%। এই দুই টাইপের আসতে পারে। আচ্ছা, একটা কণার ভরবেগ পি, গতিশক্তি 3 গুণ হলে নতুন ভরবেগ কত হবে? ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক আমরা দেখছি রুট ই কে। তাহলে পি টু সমান কি লিখবা তুমি? ওই যেটা বলছে 3 গুণ, তাহলে রুট 3 গুণ হবে এখানে, জাস্ট শেষ। আচ্ছা, 5 কেজি ভরের একটা বলকে উপর থেকে ছোড়া হলো, মাটিতে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি এত হলে কত উচ্চতা থেকে পড়ছিল? হ্যাঁ, এইটা একটা ভালো কোশ্চেন। এটা হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি আর বিভব শক্তি সেম, মানে ভূমি স্পর্শ করতে যে শক্তি হবে ওই দুইটা সেম, মানে বিভব শক্তি সমান গতিশক্তি লিখতে পারবো আমরা, শুধুমাত্র ভূমি যখন স্পর্শ করবে তখনই। এটা মাথায় রাখবা। কেন হয় জানো এটা? আমি একটু দেখাই। ধরো তোমার গতিশক্তি বের করতে বলছে ভূমি স্পর্শ করার মুহূর্তে, ইপি সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার সমান আবার আমরা কি জানি বলতো? ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ জানি না? তা একটা বস্তু যখন নিচে পড়তে থাকে তার আদিবেগ অলওয়েজ জিরো হয়, ইউ অলওয়েজ জিরো হয়, তাহলে আমরা ভি স্কয়ারের পরিবর্তে আমরা 2 জি এইচ লিখতে পারি, তাই 2 কেটে গেলে দেখো এম জি এইচ পাই। এই জন্যই বলা যায় যে এই ভূমি স্পর্শ করার মুহূর্তে ইপি আর ই কে এই দুইটা সেম হয়ে থাকে। তাহলে এবার তারপর এখানে দেখো, এখানে কি বলছে? যদি গতিশক্তি এত হয়, তার মানে গতিশক্তি আর বিভব শক্তি তো সেম, তাহলে ইপি এর পরিবর্তে তুমি ওইটাই বসাও। ইপি সমান আমরা জানি এমজি, যেহেতু উচ্চতা বের করছে সেজন্য তো আর আমি হাফ এম ভি স্কয়ার দিতে পারি না, এখানে দিলেও কাটে কেটে গিয়ে দেখো সেই এমজি এইচই চলে আসে। তাহলে এখানে 980 দিছে এমজি এইচ। এবার তুমি এখান থেকে এইচ বের করো, এইচ সমান 980 বাই এম এর মান দিছে হচ্ছে 5, আর জি এর মান আমরা 9.8 জানি, তাহলে এখানে আমরা পাই কত? 100 পাই। তাহলে 100/5 মানে 20 মিটার। এটা ভালো কোশ্চেন। আচ্ছা, তারপরটা দেখো কি বলছে এখানে, যে এত ভরের একটা বোমা ভূমি হতে এত কিলোমিটার উঁচুতে অবস্থিত আছে, বিমান থেকে ফেলে দেওয়া হলো, ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে? তা ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি তো একটু আগেই বললাম বিভব শক্তির সমান, জাস্ট তুমি এখানে এমজিএইচ করবা। এম এর মান তো তোমার 0.5 দিছে, জি এর মান 9.8, আর এইচ এর মান 1000 মিটার। তাহলে এটাকে আমি হাফ বলতে পারি, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 1000, তাহলে এটা আমরা পাই 4.9, তার মানে 490 আসে। 490 বলছি, 4900 আসবে, এত জুল। আচ্ছা,
এটাও একটা গুরুত্বপূর্ণ বলা যায় যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হলে কত উচ্চতায় এটা হবে। জাস্ট একটা সূত্র মনে রাখবে, এটা কিন্তু দুইটা শর্টকাট আছে। জাস্ট তুমি কোনটা মনে রাখবা, যদি গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়, জাস্ট এই কথাটা, যদি গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়, তোমাকে যদি বলে দেয় যে বিভব শক্তি গতিশক্তির এত গুণ, যেমন দ্বিতীয়টায় দেখো বিভব শক্তি, না এটাও তো একই জিনিসই বলছে, যেটাই বলবে তুমি এটা করে নিবা। যদি বলে বিভব শক্তি গতিশক্তির 1/n গুণ, তাহলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ আসে, n গুণ আসে, উল্টাই নিবা। কিন্তু এই আকার তৈরি করে নিতে হবে, কারণ দুইটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে ভূমি হতে উচ্চতা x ইকুয়াল, তুমি বের করতে পারবা h/n+1। এবার এই কোশ্চেনটা আসো, আমি টোটাল উচ্চতা 30, বিনা বাধায় পড়তে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তার মানে আমি পাচ্ছি ই কে সমান 2ep, এই আকারে দিয়েই দিয়েছে। তাহলে x ইকুয়াল আমরা এখানে বের করব 30, h ছিল 30, n এর মান কত, 2 গুণ 2 + 1, তার মানে 30/3 মানে 10 মিটার। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ঘুরাই দিলাম। এখানে ধরো আমি এটা না দিয়ে এখানে বললাম যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। তাহলে এই আকার বলছে, এখান থেকে কি বলছে, এটা তোমাকে বলে দিচ্ছে ইপি সমান হাফ ই কে। তাহলে তুমি এখান থেকে ই কে বের করে নিবা। ই কে সমান তাহলে কি আসবে, 2ep, সেই দুই গুণই আসতেছে। চাইছে কি, যে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, তার মানে এইচ এর মান চাইছে। তাহলে এইচ সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু n+1। এক্স এর মান কত, কত মিটার উচ্চতায় দুই গুণ হয়েছে, 10 মিটার উচ্চতায়। এন এর মান কত, 2, তাহলে 30 মিটার। এই টাইপের প্রশ্নই আসে এখান থেকে। আচ্ছা, এরপর আসো 60 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে, এই যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তা এটা তার বলার দরকার নাই, একদিনে দেখছো কতবার দেখালাম। তার মানে এখান থেকে তুমি বলতেছো ই কে সমান 2ep, 2 গুণ আসতেছে। তাহলে এক্স ইকুয়াল কত হবে, 60/2 + 1, তার মানে 20 মিটার। আচ্ছা, এবার আসো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভর, এই কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। তার কাজটাকে তো আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। তাহলে ডাব্লু সমান আমরা এখানে লিখতে পারি হাফ এম ভি টু মাইনাস ভি ওয়ান এর স্কোয়ার, মানে হাফ এম ভি টু এর স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান এর স্কোয়ার, এটা লিখতে হয়। তা আমরা এইভাবে এম কমন নিয়েও লিখতে পারি। যখন এটা তোমার কৌণিক হবে তখন তুমি এখানে এম এর পরিবর্তে আই বলবা ওমেগা ওয়ান এর স্কোয়ার ওমেগা টু এর স্কোয়ার, বা ওমেগা টু এর স্কোয়ার মাইনাস ওমেগা ওয়ান এর স্কোয়ার। এখান থেকে তুমি ভি ওয়ান মাইনাস ভি টু দিতে পারো, কোনো সমস্যা নেই। বড়টা থেকে ছোটটা দিবা, কখনো ছোটটা থেকে বড়টা বিয়োগ করে দিবা না, নেগেটিভ চলে আসবে। এটা মাথায় রাখবা, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ, আর কিচ্ছু না, বড়টা থেকে ছোটটা বিয়োগ। আচ্ছা, এবার দেখি আমরা এখানে ম্যাথটা। 25 গ্রাম ভরের একটা বুলেট এত বেগে একটা লক্ষ্যবস্তুকে আঘাত করছে, এত বেগে ফেরত আসছে, বের হয়ে গেল, কাজের মান ব্যয়িত শক্তি কত হবে। ডাব্লু, ডাব্লু সমান হাফ, ওই সূত্রটাই মনে করো, আমি একবারে বসাই। এম এর মান 25, কেজিতে করে নিবা, 1000 দিয়ে ভাগ, ইন্টু বড়টার স্কোয়ার মাইনাস ছোট বেগের স্কোয়ার। জাস্ট এইটা করব আমরা। তবে এটা কিভাবে করতে পারবো আমরা, এটা যদি 5 ধরতাম, 5 এর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাইতাম 2500, 2500 মাইনাস, আমরা এখানে কাটি, এটা কাটলে আমরা পাই এখানে কত, 40। 25 দিয়ে 100 কে কাটলে 4 পাইতাম, তাহলে 40 আসে, এটা 1/80।
1/20 × 40 এই আকারে আমরা রাখি। উপরে কত হয়? উপরে হচ্ছে 2500, 2500 বলতেছি, 25,000 আসে। 500 × 500, 4টা শূন্য আসে, মাইনাস 100, তাই তো আসে নাকি? 5 × 100, 5 এর স্কয়ার 100 এর স্কয়ার, ঠিক আছে। 25 এর পিছনে 4টা শূন্য। হুম। আর এখানে তাহলে 100 এর পিছনে 4টা শূন্য, ওই 100 বলছি, একের পিছনে 4টা শূন্য, তাহলে কত থাকে? 2,50,000 থেকে যদি 10,000 বাদ দাও তাহলে 2,40,000 থাকে। তাহলে এখান থেকে 2,40,000 ডিভাইডেড বাই 2 × 40। তো এই শূন্য আমরা কাটলাম, থাকে কত? 24,000 থাকে। 24,000/8, 3 × 8 = 24, 3,000-এর মতো আসে, 3,000 জুল। ক্যালকুলেশনটা একটু বড় হয়েছে, তারপরে কিন্তু সহজ, কঠিন কিছু না এটা। আচ্ছা, শক্তি ক্ষয়ের ম্যাথ। আচ্ছা, শক্তি ক্ষয়ের ম্যাথটা কেমন জাস্ট একটু মনে রাখবা। শক্তি ক্ষয় যদি বলে, শক্তি ক্ষয় ডেইলি সমান, শক্তি ক্ষয় মানে ধরো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে তার তো একটা বিভব শক্তি থাকবে, সেটা হচ্ছে mgh। তো উপরে থাকলেও তার একটা বিভব শক্তি থাকে mgh। এই ধরো উপর থেকে একটা বল এই জায়গায় পড়ছে, এই 10 মিটার উপর থেকে পড়ছে, কিন্তু উঠছে এই পর্যন্ত 8 মিটার। যত উপর থেকে পড়ছিল তাকে তো ঠিক কত উপরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু কেন পৌঁছালো না? এই মেঝে কর্তৃক কিছুটা শক্তি ব্যয় হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে এই ব্যয়িত শক্তিটা কি করে বের করব? সেটাই সূত্র হচ্ছে এই যে বিভব শক্তি যেটা বলছিলাম mgh মাইনাস mgx, মানে যতটুকু উপরে উঠছে, উপর যতটুকু উপর থেকে পড়ছিল ওইটা মাইনাস যতটুকু উপরে উঠছে, এই দুইটা বিভব শক্তি বিয়োগ করতে হবে। তাহলে একবারে আমরা mg কমন দিলে আমরা লিখতে পারি mgh মাইনাস x, এই জিনিসটা লিখতে পারি। এটাই হচ্ছে শক্তি ক্ষয় বা ব্যয়িত শক্তি যেটাই বলি। তাহলে এবার এখান থেকে আমরা এই ম্যাথটা করে ফেলি। শক্তি ক্ষয় ডেইলি সমান m এর মান দিয়েই দিছে এখানে, কেজিতে করে নিই 100/1000 ইন্টু জি এর মান তুমি 10 ধরো বা 9.8 ধরো, এইচ মাইনাস এক্স বা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, 10 - 8 মানে 2 থাকে। তাই 2 আর 9.8 ইন্টু 0.1 তার মানে 1.96 জুল, 1.96 জুল থাকে। আচ্ছা, আর দুইটা জিনিস একটু বলি। এটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালে কোনো বল গিয়ে আঘাত করতেছে, তাহলে এটা কি থাকবে? হাফ এম ভি স্কোয়ার থাকবে। এই দেয়ালে একটা প্রতিক্রিয়া বল দিবে না? অবশ্যই একটা প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বল হচ্ছে এফ, বাধানকের বল হচ্ছে এফ। আর ধরো দেয়ালের ভিতরে যদি কিছুটা প্রবেশ করলো, এক্স পরিমাণে প্রবেশ করলো, তাহলে এই এফ এক্স বলতে পারি। তাহলে এই এফ এক্স মানে কি? কাজ না, বল ইন্টু সরণ মানে তো এই কাজ সমান হবে কি বলে গতিশক্তি। তাহলে এটা কি? দেয়াল কর্তৃক বাধা দেওয়ার ক্ষমতা। দেয়াল কর্তৃক গড় বাধার ক্ষেত্রে আমরা বলতে পারি এফ এস সমান হাফ এম ভি স্কোয়ার। এটা আরেকটা জিনিস একটু দেখো, এটা একটা জিনিস। দেন এইখানে
ধরো এটা হচ্ছে আমাদের বাটি, এখানে আমাদের একটা ব্রেক রাখা আছে এরকম, উপর থেকে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে। যখন এই হাতুড়ি থেকে এখানে উচ্চতা মনে করো এইচ, হাতুড়ি থেকে মেঝের উচ্চতা এইচ, হাতুড়ি দিয়ে যখন এখানে আঘাত করছে মনে করো পেরেকটা ভিতরে প্রবেশ করছে এক্স পরিমাণে, তাহলে হাতুড়ি যখন এখানে আঘাত করবে তখন তো এই পেরেকটা এই যে মাটির মধ্যে প্রবেশ করবে, তাই না? প্রবেশ করতে গেলে কি মাটি অবশ্যই একটা বাধা দানকারী বল দেবে না? বাধা দেবে না? অবশ্যই বাধা দিবে। বাধা দানকারী বল এফ আর এক্স দুইটা গুণ করলে কি আসে? এফ এক্স, বা আমরা কাজ পাই, এফ এক্স পাই। এটা সমান কি আসবে? একটা হাতুড়ি উপরে ছিল তাই তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত ছিল না, তাহলে ওটা সমান আমরা কি পাবো? এফ এক্স সমান এম জি। এবার ওইখান থেকে টোটাল কতটা নিচে আসতেছে ওই টোটাল দূরত্বটা নিতে হবে, তাহলে এম জি এইচ প্লাস এক্স, এম জি এইচ প্লাস এক্স, তাহলে উপরে এফ এক্স বা এফ এস এটা সমান পাচ্ছ হাফ এম ভি স্কোয়ার, আর এফ এক্স মানে এম জি এইচ প্লাস এক্স, এই দুইটা জিনিস। এটা কি? এটা হচ্ছে ওই যে মেঝে বা কাদা কর্তৃক গড় বাঁধা, কাদা কর্তৃক গড় বাঁধা, গড় বাঁধা কিন্তু এফ এর মান, গড় বাঁধা এফ এর মান, এখানেও এফ এর মান। আমি সূত্র মনে রাখার জন্য এখানে বলছি এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার, এফ এক্স সমান এম জি এইচ প্লাস এক্স। গড় বাঁধা বললে কিন্তু এফ বের করতে হবে এখানে, অন্য কোনো কিছু না। গড় বাঁধা মানে জাস্ট এফ বের করতে হবে। এখান থেকে প্রশ্ন থাকতে পারে, কি প্রশ্ন থাকবে? প্রশ্নটা তোমার থাকলো এরকম যে 5 কেজি ভরের 5 কেজি ভরের একটা হাতুড়ি দ্বারা দেয়ালে একটি পেরেককে 2 মিটার/সেকেন্ড বেগে আঘাত করায় এটি 10 সেন্টিমিটার ঢুকে গেল। দেয়ালের বাধাদানকারী বলের মান এইটা। তাহলে দেখো এফ সমান আমরা দেখেই আসছি ওখানে হাফ এম ভি স্কোয়ার বাই কি লিখবা তুমি? এক্স এর মান লিখবা, সবই তো এখানে দিয়েই দিয়েছে। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো এফ এম ভি স্কোয়ার বাই 2x। এম এর মান দিছে 5, ভি দিছে 2 × 2 বা 4 লিখতে পারি, বা 2 এর স্কোয়ার লিখতে পারি, বাই 2 × এক্স এর মান 0.1 মিটারে করে নিতে হবে। তাহলে কত আসে এটা? এখানে থাকে কত? 20, 20/0.2 তার মানে 100, 100 নিউটন থাকে। আচ্ছা, স্প্রিং রিলেটেড, স্প্রিং এর শক্তি কি হয়? স্প্রিং এর শক্তি, স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি ডাব্লু, স্প্রিং এর কর্তৃক কৃত কাজ ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এবার এখানে তুমি উপরে একটা কে গুণ করো, নিচে একটা কে গুণ করো, তাহলে আমরা এফ সমান আবার কে এক্স জানি, মানে এফ সমান আমরা সূত্রতে পড়ে আসছি কে এক্স, তাই না? এটা জানি। তাহলে আমি উপরে একটা কে গুণ করলে আমরা এখানে পাই কি? কে স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2k পাই। তাহলে কে এক্স মানে তো এফ, তাহলে উপরে আমরা কি লিখতে পারি? এফ স্কোয়ার বাই 2k। তাহলে এটাও কিন্তু একটা কৃত কাজ, ডাব্লিউ সমান এফ স্কোয়ার বাই 2k। আবার এই জায়গায় যে এফ সমান কে এক্স লিখছো, এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এম জি সমান কে এক্স। তাহলে এরপরে এখানে দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, এখানে কি বলছে ইনফরমেশন গুলো একটু তাকাও। 5 কেজি ভরের একটা হাতুড়ি দ্বারা, এই ম্যাথটা একটু আগে পড়লাম, আচ্ছা এটা হয়ে গেছে। এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, তার মানে কে এর মান দেওয়া আছে, একটা আদর্শ স্প্রিং এর দৈর্ঘ্য সাম্যাবস্থা থেকে এত বৃদ্ধি করলে স্প্রিং এর স্থিতিশক্তির বৃদ্ধি কত হবে? তাহলে স্থিতিশক্তি আমরা কি দেখছি? ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, এটা দেখছি। কে এর মান দিছে 2,
এক্স এর মান 0.1 এর স্কোয়ার। এটা জাস্ট সিম্পল কোশ্চেন, মানে 0.01 জুল আসে। এটা তো সহজ ছিল। পরেরটা আসো, এত বল ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে কত সংকুচিত করলে কাজ 1.5 জুল হবে? তাহলে ই কে সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি এখানে, √2w/2 ই কে কে। 2 ইন্টু 1.5 ডিভাইডেড বাই কে এর মান কত, 300। তার মানে √1 বাই কত আসে, 100। তার মানে 1/10। 1/10 মানে কত, 0.1 মিটার। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলি, এই স্প্রিং এর সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে কিন্তু। দেখো, হাফ এম ভি স্কোয়ার এটা সমান হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে হাফ হাফ উভয় পাশ থেকে উঠে যায়। তাহলে আমরা এম ভি স্কোয়ার সমান কে এক্স স্কোয়ার, এইখান থেকে তোমাকে জাস্ট এক্স বের করতে বলতে পারে। তাহলে এক্স সমান তুমি কি পাবা এখানে, এম ভি স্কোয়ার বাই কে পাবা। আবার এখান থেকে তোমাকে ভি বের করতে বলতে পারে। তাহলে ভি সমান তুমি তখন কি পাবা, কে এক্স স্কোয়ার বাই এম। তাহলে এমও বের করতে বলতে পারে, বেগও বের করতে বলতে পারে। যার সূত্রগুলা, এই কম্বিনেশন গুলো একটু দেখে রাখো। আবার এই জায়গা থেকে আবার আমরা বলতে পারি কিন্তু যে হাফ কে এক্স স্কোয়ার সমান এম জি এইচ, এটাও বলতে পারো। তো সূত্রগুলোর কম্বিনেশন আর কি, এটা ছাড়া তেমন কিছুই না এগুলা। আচ্ছা, এবার আসি আমাদের ক্ষমতা রিলেটেড কতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম। প্রথমত, রৈখিকের ক্ষেত্রে কৌণিকের ক্ষেত্রে দুইটা জিনিস। তাহলে আমরা এখানে রৈখিকের ক্ষেত্রে যদি আগে দেখি, রৈখিকের ক্ষেত্রে ক্ষমতা পি সমান তো আমরা জাস্ট ডাব্লিউ বাই টি জানি, এই সূত্রগুলো তো আমরা দেখে ফেলেছি। যদি আমাদের ডট গুণফল দিয়ে ক্ষমতা বের করতে বলে, তাহলে তো তুমি এফ আর বাই এইটা লিখবা। আবার এখান থেকে আমরা এফ ভিও বলতে পারি, বা এম জি এইচ বাই টি ও বলতে পারি। যখন যেটা আমাদের প্রয়োজন হবে তখন সেটা ইউজ করব আমরা। আবার কি হতে পারে এই কাজ, মানে আবার হাফ এম ভি স্কোয়ারও হতে পারে, হাফ এম ভি স্কোয়ার বাই টি ও দিতে পারি আমরা। আবার এই যে ডট গুণফল, ডট গুণফল দিয়ে তো কজও থাকতে পারে এখানে, তাই না, যে এফ আর কস থিটা, এফ আর কস থিটা বাই টি। যেখানে যেটা থাকবে তখন সেটা ইউজ করতে হবে। যার সূত্রগুলো শুধু একটু মনে রাখবো। যখন কৌণিক থাকবে তখন কি, কৌণিকের ক্ষেত্রে, কৌণিক কৌণিক আসে না, দেখে রাখো শুধু জাস্ট পি সমান টাউ ইনটু, দেখো পি সমান এফ ভি ছিল, এফ এর পরিবর্তে আমরা টাউ লিখবো, আর বেগের পরিবর্তে কি লিখবো, কৌণিক বেগ লিখবো। বা এখান থেকে আমরা লিখতে পারি টাউ ইনটু কৌণিক বেগ মানে কি, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের অন্তরীকরণ, ডিটিটা ডিটি লিখতে পারি, এটাও কিন্তু লেখা যায়। আচ্ছা, এবার এটা খেয়াল করি, এম এর মান দেওয়া আছে 3 সেকেন্ডে 3 মিটার উঁচু একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে ওই ব্যক্তির ক্ষমতা কত হবে। তাই ক্ষমতা আমরা জানি এম জি এইচ বাই টি। এম এর মান দিছে কত, 55, জি এর মান 9.8, এইচ এর মান কত, 3 মিটার, সময় 3 সেকেন্ড। তাহলে 55 × 9.8, তো যদি এটা 10 হইতো তাহলে আমরা 550 পাইতাম। 550 থেকে একটু কম, 550 থেকে একটু কম, তার মানে 540 39 এরকম কিছু একটা হবে। এত ওয়াট। ও একটা জিনিস একটু বলা হয়নি, 15 ওয়াট, এইটা কি মিন করে? 15 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 15 জুল কাজ করবে, নট 15 সেকেন্ডে 1 জুল। ক্ষমতা মানে অলওয়েজ হার, 1 সেকেন্ডে কতটুকু হয়েছে, 1 সেকেন্ডে কতটুকু কাজ করছে, এইটার কথাই বোঝাবে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা কি বলছে, এটা এম ভর দেওয়া আছে, এত ভরের একটা বোঝা একটা ক্রেনের সাহায্যে এত বেগে উঠতেছে, ক্ষমতা কত হবে? তাহলে পি সমান আমরা বলছিলাম এফ ভি, এফ না দেওয়া থাকলে তখন আমরা এম জি ভি বলবো। তা এম এর মান তো 250 দিছে, জি এর মান তো 9.8, আবার বেগ দিছে 0.1। এটা 10 ধরলে কত আসতো, 2500। 2500কে 0.1 দিয়ে গুণ বা 10 দিয়ে ভাগ করে 250 পাইতাম, তো 250 থেকে একটু কম, তার মানে 245 এর মতো কিছু একটা আসবে, 245 ওয়াট। আচ্ছা, এটা হচ্ছে কর্মদক্ষতা রিলেটেড, একটু পড়ানো উচিত ছিল আগে, এখানে দেখাই। কর্মদক্ষতা একটুখানি বলছিলাম যে কর্মদক্ষতা মানে হচ্ছে কি, যে
আমরা যেটা দিব বা প্রযুক্ত ক্ষমতা বাই মোট ক্ষমতা, প্রযুক্ত ক্ষমতা বাই মোট ক্ষমতা, এটা তার মানে আমরা প্রযুক্ত ক্ষমতার সময় লিখতে পারি এটা ইন্টু মোট ক্ষমতা, এটা লিখতে পারি। তো এখানে অনেক কিছুই কিন্তু বলা যায় এই যে ক্ষমতা থেকে, প্রযুক্ত ক্ষমতা। ম্যাথটা দেখি কি বলছে আগে। 100 মিটার গভীর একটা কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 1 মিনিটে 1000 কেজি পানি উঠানো হয়। যদি ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়ে গেছে, আছে তো 60%, 60%ই নিব। ইঞ্জিনের ক্ষমতা 60% আছে, ইঞ্জিনের ক্ষমতা আমাদের 60% দিয়ে দিছে। এখন কর্মদক্ষতা কতটুকু আছে? কর্মদক্ষতা 60% আছে। তাহলে এটা সমান আমরা কি বলবো? প্রযুক্ত ক্ষমতা পি ডট বাই পি। উপরটা হচ্ছে প্রযুক্ত ক্ষমতা, নিচে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা বা মোট ক্ষমতা। এটা মনে রাখতে হবে জাস্ট। নিচেরটাই হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। এখানে বলছে কি যে এত গভীর একটি কুয়া ইঞ্জিনের সাহায্যে এত মিনিটে এত কেজি পানি তোলা হচ্ছে, যদি ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়ে যায় বা 60% থাকে তবে এর ক্ষমতা নির্ণয় করো। ওইটাই হচ্ছে মোট ক্ষমতা, যেটা বের করতে বলছে এটাই হচ্ছে মোট ক্ষমতা। তার মানে নিচেরটা বের করতে হবে। তার মানে পি সমান তুমি বলতে পারো পি ডট, পি ডট মানে কি এম জি এইচ বাই টি, টি ইন্টু ইটাটা এখানে গুণ হয়ে যায়, তাহলে এম জি এইচ বাই টি এটা লিখতে পারি আমরা। এম এর মান 1000 দিছে, জি এর মান 9.8, কত উঁচুতে তুলতে হবে? 100 মিটার উঁচুতে তুলতে হবে, বাই টি এর মান হচ্ছে 60 1 মিনিটে, ইন্টু ইটা এর মান 60% মানে 0.6। যদি হর্স পাওয়ারে বের করতে বলে তাহলে এখানে আবার 746 দিয়ে গুণ করতে হবে, ওই ভাগ করতে হবে। তো এই টাইপের খুব একটা আসবে না, জাস্ট শুরু কনসেপ্টটা একটু জেনে রাখলে, যদি আসে তাহলে যেন একটু হলেও ক্যালকুলেশন করতে পারো, এই আর কি। তারপরে যদি আমরা দেখি, এবার গুচ্ছে দেখো, এটা এখন পারবা, এটা কমপ্লিট, যে 300% বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি পাবে। তারপরে দেখো এটা একটু খেয়াল করি, এত ভরের বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে পড়লে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে? তাই গতিশক্তি বের করতে গেলে আমাদের বেগ লাগবে, তাহলে 3 সেকেন্ড পরে বেগ কি জানি আমরা? বেগের সূত্র তো ইউ প্লাস এটি, এ তো নাই, তাহলে আমরা জি দিব এখানে। ইউ এর মান তো জিরো, কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ইউ এর মান ধরি না, ইউ এর মান জিরো হয়, তাই না? ইউ এর মান জিরো হয়। তাহলে জি এর মান তো 9.8, আর টি এর মান 3, তো যদি 10 ধরতাম তাহলে 30-এর মতোই আসতো মনে হয়। তো 30ই ধরে নাও এখানে। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম এর মান কত? 5, ভি কত? 30-এর স্কোয়ার। এখন এই প্রসেসটা কি ঠিক আছে কিনা, এটা কিন্তু আগে আর কথা, এই প্রসেসটা ঠিক আছে কিনা এইটা কিন্তু একটু বুঝো। এই প্রসেসে করলে দেখো উত্তরটা ঠিক, উত্তর একটা আসবে তোমার এবং সেটা অপশনও থাকবে, কিন্তু কনসেপ্টটা ঠিক থাকবে না। তুমি আগে চিন্তা করবা, 3 সেকেন্ড ধরে যদি পড়ে, মুক্তভাবে অভিকর্ষের প্রভাবে বলতেছে কি 3 সেকেন্ডে পড়ছে, 3 সেকেন্ডে যদি পড়ে 3 সেকেন্ড পরে বস্তুটা কত উপরে থাকবে? এইচ সমান একটা সূত্র আছে না, হাফ জিটি স্কোয়ার। 3 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করতেছে এটা তো বের করতে হবে, এইচ সমান হাফ জিটি স্কোয়ার দিয়ে। হাফ জি এর মান 9.8, টি এর মান 3-এর স্কোয়ার 9 আসে, তাহলে এখান থেকে 4.9, 4.9 ইন্টু 10, তার মানে তো 40-এর বেশি আসতেছে। যাই হোক 40-এর বেশি আসতেছে এতটুকু বুঝলাম, যে 3 সেকেন্ডে সে 40 মিটার দূরত্বের বেশি অতিক্রম করতেছে। তাহলে এখানে দেখো বস্তুটা এই এই উচ্চতা থেকে পড়তেছিল, 30 মিটার উচ্চতা থেকে পড়তেছিল, এখান থেকে সে পড়তেছিল, কিন্তু 3 সেকেন্ডে দেখা যাচ্ছে যে 40 মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।
তার মানে সে এই ভূমিতে পড়ে এই জায়গায় স্থির হয়ে থাকবে। আর যদি সে এই জায়গায় স্থির হয়ে থাকে, তার মানে এখানে তার বেগ কিন্তু জিরো। আর বেগ যদি জিরো হয় তাহলে গতিশক্তি জিরো। এখন অপশনে তোমার যদি জিরো না থাকে, এই এই কোশ্চেনটাতে অপশনে জিরো ছিল না, মানে কোশ্চেনটা ভুল ছিল। এই কোশ্চেনটাতে অপশনে জিরো ছিল না, যেহেতু এখানে জিরো নাই, এই জন্য উত্তর একটা তোমাকে নিতেই হবে। তো উত্তর কি? ওই যে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান কত? এম এর মান তো 5 দিছে, ভি স্কোয়ার মানে কি? ভি স্কোয়ার মানে ওই যে 2gh। আচ্ছা, আরেকটা ভাবে কিন্তু করা যায়, ভি স্কোয়ার সমান কত? 2 ইন্টু জিএইচ। ভি সমান ইউ প্লাস জিডি দিয়ে করতে পারো বা 2gh দিয়ে করতে পারো। তাহলে এই 2 কেটে যায়, তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 30, তাই 5×10=50, 1500 থেকে একটু কম আসবে, যেটা হয় ওইটা বসাইতে হবে। তাহলে এটা বিভিন্ন ভাবেই করা যায় এটা। তো এখন এইটা, এই সূত্র দিয়ে কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ 3 সেকেন্ডে গতিশক্তি বের করতে বলছে, তাহলে 3 সেকেন্ডে বেগ বের করে নিবা আগে। তাহলে ভি সমান জিটি, ইউ এর মান তো জিরো, তাহলে 9.8 ইন্টু 3, 3×9 = 27, 3 ইন্টু 9.8 মানে কত আসবে? 29.4 আসে। এটা মুখস্থ রাখবা যে 9.8 এর সাথে 2 গুণ করলে কত আসে, 3 গুণ করলে কত আসে, 4 গুণ করলে কত আসে, 5 গুণ করলে কত আসে, জাস্ট এই কয়েকটা তো মুখস্থ থাকার কথা। তাহলে 29.4 আসবে। তাহলে যদি 29.4 আসে, তাহলে সেক্ষেত্রে তুমি গতিশক্তি কি পাবা? হাফ ইন্টু 5 ইন্টু 30 ধরেই কইরো, 30 এর স্কোয়ার দিয়ে যেটা আসবে 900, 5×4500, 4500 কে 2 দিয়ে ভাগ করলে ওই যে 2200 সামথিং আসে, এটা। তাহলে যদি এই টাইপের প্রশ্ন আসে, আগে অপশনে জিরো আছে কিনা দেখবা, যদি জিরো না থাকে তখন এইটা। মানে এখন উত্তর এইটাই নিছিল, অপশনে জিরো ছিল না, উত্তর তো একটা দিতে হয় ওই অনুযায়ী। আচ্ছা, 250 মিটার উঁচু একটা ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। শক্তির অপচয় না হলে পানির বেগ কত হবে? তাহলে উপর থেকে নিচে পড়ছে, অনুভূমিকে পড়ছে, তাহলে গতিশক্তিটা কি হয়ে যাবে? বিভব শক্তি। তো এই সমান আমরা এমজিএস লিখতে পারি, তো কিন্তু এখানে বেগ বের করতে বলছে। যদি বেগ বের করতে বলে তাহলে তুমি কি লিখবা? গতিশক্তিটা বিভব শক্তির রূপ নিবে, হাফ এম ভি স্কোয়ার, এটাই লিখবা। তো উভয় পাশ থেকে এম এম উঠে যায়, তাহলে আমরা ভি সমান কি লিখতে পারি? √2gh। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 250, এইটা। এটাকে 10 ধরবা, এটা 9.8টাকে তুমি 10 ধরে নিবা। তাহলে এখানে 4900 আসে, তাহলে 4900কে রুট করলে 7 আসে, ওই 70 আসে। 1 সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন? জাস্ট সূত্র, 10 লিটার পানি, তাহলে এম এর মান 10 ধরেই নিতে হবে। এটা সহজ ম্যাথই ছিল। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে 980 ওয়াট আসে। কোশ্চেন পরের কোশ্চেন দেখছো, 23-20 অনেকগুলো কোশ্চেন আসছিল। 200 গ্রাম ভরের একটা বস্তু এত উপর থেকে ভূমি স্পর্শ করার পূর্বে গতিশক্তি কত হবে? এটা কমপ্লিট, এটা পারবা। এমজিএইচ দিয়ে করলে হয়ে যাচ্ছে, গতিশক্তি বললে কি জাস্ট এমজিএইচ করে আসছে। ও, এটা এখানে রাখলাম কেন? এটা তো এখানে না, এটা এখন দরকার না, পরে এটা করাবো। তো তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা বলছি, চলতরিতের ম্যাথ চলতরিতেই করাবো। স্থির অবস্থা, ইউ এর মান 0, 20 কেজি ভরের একটা বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ায় 3 সেকেন্ড পর 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতেছে। 5 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? 5 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? তাহলে 5 সেকেন্ড পরে আগে আমাকে বেগ বের করতে হবে। দেখো, 5 সেকেন্ডের বেগ বের করতে গেলে কি কি দরকার? তুমি দেখো, ভি সমান ইউ এর মান তো 0 বলছে, ঠিক আছে, তাহলে আমাদের এটি দরকার, ত্বরণ দরকার। আগে তো আমার ত্বরণ দরকার, ওই ত্বরণটা 3 সেকেন্ডে এই যে 6 মিটার পার সেকেন্ড বেগ আছে এখান থেকে বের করতে পারতেছো। এ সমান 6 বাই, এ সমান কত? 6/3, কারণ আদি বেগ তো 0 ছিল, 6 - 0, তাহলে ত্বরণ পাচ্ছ তুমি 2। তাহলে এখান থেকে বসায় দাও 2 ইন্টু কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। এই 5 সেকেন্ডের পরে বেগ পাচ্ছ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এইবার গতিশক্তি বের করো, হাফ এম ভি স্কোয়ার।
তাহলে 1 নম্বরে এটা করতে হবে, 2 নম্বর স্টেপে বের করতে হবে, 3 নম্বর স্টেপে গিয়ে গতিশক্তি বের করতে হবে। m এর মান হচ্ছে 20, v এর মান হচ্ছে 10 এর স্কয়ার। এটা ক্যালকুলেশন করতে পারবা। এই যে সেটা বলতেছিলাম যে কাজ ফাংশন দিয়ে থাকলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ করতে হবে এখানে। তাহলে w সমান জাস্ট কি করবা, ইন্টিগ্রেশন অফ 6x স্কয়ার মাইনাস 4x, লিমিট দিছে কত, 0 থেকে 2। যদি এরকম লিমিট থাকে তাহলে মনে করবো অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, কারণ কখনো অন্তরীকরণে অন্তরীকরণে কখনো লিমিট বসানো যায় না, সর্বদা যোগজীকরণে বা ইন্টিগ্রেশনে আমাদের লিমিট বসাইতে হয়। তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, 6x³ মাইনাস 4x² 2, আপার লিমিট লোয়ার লিমিট। তুমি আগে 2 বসাও, একবারে ক্যালকুলেশন করি, 8/3 তাহলে 48/3, তুমি 348, এখানে তুমি 16 পাও, মাইনাস এখানে 2 বসাও, 2 বসালে 4, 4 4 16, 16/2 মানে 8, তাহলে 16 মাইনাস 8 মানে 8 জুল। আচ্ছা, সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটা বস্তুকে এ থেকে বি বিন্দুতে নেওয়া হলো এবং বি থেকে এ বিন্দুতে ফিরিয়ে আনা হলো, তো সংরক্ষণশীল বল বলেই দিছে, তাই সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত হয়, 0 হয়। এটা বের করার দরকার আছে, এটা বের করার দরকার নাই, অনেক বড় উদ্দীপক কিন্তু এগুলা বের করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপর দেখো, একটা দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। এই হচ্ছে 10 মিটার একটা মই ভূমির সাথে কত কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। তারপরে বলতেছে 68 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের জিনিস সহ এত সেকেন্ড মই বেয়ে উঠতেছে, ওই ব্যক্তি কত ক্ষমতা প্রয়োগ করছে। আরে ক্ষমতা মানে কি, mgh/t। এম এর মান কত দিছে এখানে দেখো, 68 দিছে, জি এর মান 9.8 দিছে, উচ্চতা কত দিছে, উচ্চতা দিছে 10 মিটার। বাকি ইনফরমেশন কিন্তু কনফিউজ করে দিতেই দিছে। আচ্ছা, এইচ তো দেওয়া নাই আমার, এই এইচটা তো এইটাই, এইচ কি করে বের করবা, তুমি সাইন থিটা অ্যাপ্লাই করো, সাইন থিটা অ্যাপ্লাই করলে কি আছে, সাইন অ্যাপ্লাই করলে কিন্তু তুমি এইচ পাচ্ছ না। হ্যাঁ, সাইন অ্যাপ্লাই করলে হচ্ছে, সাইন 30 সমান আসে কত, h/10, সাইন 30 ডিগ্রি সমান h/10। তাহলে এখান থেকে আমরা h সমান পাচ্ছি 10 ইন্টু সাইন 30, সাইন 30 সমান হাফ, তার মানে 5 থাকে, h এর মান আমরা 5 পাচ্ছি। তাহলে এবার এখান থেকে বসায় দাও। এইবার m এর মান বসাতে হবে, m এর মান কত হয়, 68 কেজি হচ্ছে লোকের ওজন আর 12 কেজি ভর, তাহলে 68 আর 12 কত, 80, টোটাল ভর হচ্ছে 80, 80 ইন্টু 9.8 এবং উচ্চতা কত পেলাম, উচ্চতা 5 পেলাম, বাই টাইম 19.6। তাহলে 9.8 কে 2 দিয়ে গুণ এই 19.6 কে ভাগ করে 2 পাই, 2 দিয়ে করলে এখানে 40 পাই, 5 40 200 ওয়াট। ওইগুলা ছিল যে বিগত বছরে গুচ্ছ যে প্রশ্নগুলো আসছিল সেগুলা। এবার ম্যাক্সিমাম কোশ্চেন সব আগে আমরা করেছি সেইগুলাই পাবো এখানে আমরা। তাই প্রথম ম্যাথ খেয়াল করো, এটা দরকার নাই, এটা কমপ্লিট। স্থির অবস্থায় 6 কেজি ভর বিশিষ্ট একটা বস্তুর উপর 30 নিউটন বল 10 সেকেন্ডে প্রযুক্ত হলে গতিশক্তি কত হবে। তুমি জাস্ট গতিশক্তির সূত্র লিখো, ই কে সমান হাফ এম ভি স্কয়ার, আমরা জানি হাফ এম ভি স্কয়ার জানি। তো এবার আমরা এখান থেকে এম কি করে পাবো, ও এম দেওয়া আছে, বেগ দরকার, আমরা বেগ কিভাবে বের করবো, এখানে বেগ কি করে বের করব। তো দেখো একটু খেয়াল করো, ভি সমান আমরা কি জানি, ইউ প্লাস এটি, তাহলে আমরা এটি বললাম, আমরা এটি বললাম। তো এখানে কারণ স্থির অবস্থা ছিল এই জন্য ইউটা আমি এখানে দেই নাই, ভি সমান এটি। আবার দেখো, এই যে তোমার বল দেওয়া আছে, এই বল থেকে তো তুমি ত্বরণ বের করতে পারো, এ সমান F/m, এফ এর মান 30 দিছে, আর ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 6, 30/6 মানে কত আসতেছে 5, তাই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার তুমি ত্বরণ পাচ্ছ। তাহলে এবার এখান থেকে ত্বরণটা তুমি বসায় দাও, টি এর মান কত দিছে, টি এর মান 10 সেকেন্ড দিছে, তাহলে বেগ পাচ্ছ 50। তো এইবার তুমি গতিশক্তি বের করো, এখানে হাফ ইন্টু 6 ইন্টু 50 এর স্কয়ার, পারবা এগুলো। এবার বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে কৃত কাজ কত হয়, কৃত কাজ শূন্য হয়। সাথে সাথে পড়তে হবে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হয়, এটাও 0 হয়, এটা আমরা জানি।
কেন্দ্রমুখী বল দ্বারা কার্য শূন্য হয়। আচ্ছা, গতিশীল বস্তুর বেগ 2 গুণ হলে গতিশক্তি কত হবে? আমরা কি জানি এর সাথে বেগের সম্পর্ক সমানুপাতিক। তাহলে এটা 2 এর স্কয়ার করলে কত গুণ হবে? জাস্ট যেটা কত গুণ করতে বলছে তাই বসাবা। 2 এর স্কয়ার করলে 4 গুণ। তাহলে বেগও কত গুণ হবে? ওই বেগ বলছি, গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তিও 4 গুণ হবে। আচ্ছা, স্প্রিং এর উপর ক্রিয়ারত ওই বল প্রয়োগে মুক্ত প্রান্তের এক্স সরণ হলে স্প্রিং কর্তৃক বিপরীতে কৃত কাজ কত হবে? কৃত কাজের সূত্রটা এখানে জাস্ট বসাতে বলছে, হাফ কে এক্স স্কয়ার। এবার দেখো এরপরে কোশ্চেন দেখি। এখানে কি বলছে, যদি স্প্রিং এর সরণ x সেন্টিমিটার হয় তখন তার বিভব শক্তি ইউ। সরণ কত হলে বিভব শক্তি 2 গুণ হবে? তাহলে এই বিভব শক্তির সাথে x এর সম্পর্ক কেমন? এটা তাহলে x সমান আমরা কি লিখতে পারি? রুট ইউ। গতিশক্তি 2 গুণ বলছে, তার মানে কত? রুট 2 গুণ। যখন সরণ রুট 2 গুণ হবে বা 1.414 গুণ হবে তখনই গতিশক্তি 2 গুণ হয়ে যাবে। জাস্ট এইভাবে বের করতে হবে। 5 নিউটন ক্রিয়ার ফলে একটা বস্তু নির্দিষ্ট বেগে ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে, পি দেওয়া আছে। না, বেগ বের করতে হবে। তাহলে ভি সমান আমরা জানি পি সমান এফ ভি জানি। তাহলে ভি সমান কি? পি বাই এফ। পি সমান এফ ভি, ক্ষমতা সমান বল ইন্টু বেগ জানি আমরা। 100/5, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দুইটা বস্তুর মধ্যে একটার ওজন 2 কেজি, অপরটার ওজন 4 কেজি। উভয়ের ভরবেগ যদি সমান হয় গতিশক্তি কার বেশি হবে? আচ্ছা, পাতলা ব্যক্তি বা যাদের ওজন কম তাদেরই কিন্তু গতিশক্তি বেশি হয়, আমরা জানি। এটা ম্যাথমেটিক্যাল করার তো দরকারই হয় না। যেহেতু এর ওজন কম, ওই ভর কম, তার মানে এর এই বস্তুটার বেগ বেশি হবে। কারণ যে পাতলা সে তো দ্রুত দৌড়াতে পারবে, সেই হিসেবে আমরা বলবো 2 কেজি ভরের গতিশক্তি বেশি। ভর বেগ দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, ওনার ভর কত হবে? তাহলে এম সমান কি আসে? এম সমান পি স্কোয়ার বাই 2 কে। পি এর স্কোয়ার দিবা এখানে 10 ইন্টু 10 বাই 2 ইন্টু 100, তার মানে 0.5। এটা পারবা? কমপ্লিট? তারপরে আসে, বলো পরেরটা। এখানে আসো। দালানের ছাদের সাথে লাগানো এত মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। 60 কেজি ভরের একটা ব্যক্তি 15 কেজি ভরের একটা বোঝা সহ 30 সেকেন্ডে মই বেয়ে ছাদে উঠছে। প্রযুক্ত ক্ষমতা কত হবে? এইটা দেখো, এই যে গুচ্ছে এই যে ম্যাথ করছিলাম এইটার মতোই, একদম এইটার মতো হুবহু। জাস্ট দায়িত্ব ছিল সেই বাইরে ওই টাইপেরই প্রশ্ন করছিল। স্বাস্থ্য দায়িত্ব ছিল তো, স্বাস্থ্য যেহেতু তোমার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাস্ট তো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো ওই আঙ্গিকে কোশ্চেনটা করছিল। এটা পারবা, কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে না, কারণ এখানে 7.46 দিয়ে দিছে। এখান থেকে প্রশ্ন দিলে কোনটা দিবে? এই টাইপের দিবে যেগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করতে পারবা। আচ্ছা, কখন সর্বাধিক পরিমাণে কাজ সম্পন্ন হয়? যখন আমরা জানি বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, তখনই সর্বাধিক পরিমাণে কাজ হবে। তার মানে কি? সমান্তরাল হলে, বল আর সরণ পরস্পর সমান্তরাল হলে, সমান্তরাল হলেই তো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আচ্ছা, তো বন্ধুকে পশ্চাৎ বেগ তো আগেই করছি। এম ভি সমান লিখবা মাইনাস এম ভি। বড় হাতের এম, বড় হাতের ভি, এগুলা হচ্ছে বন্দুকের জন্য। এই বড় হাতের ভি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, আর ছোট গুলা সব গুলির। তাহলে এখান থেকে মাইনাস, পশ্চাৎ বললে মাইনাস দিতে হয় না, অপশনে মাইনাস থাকলে সেটা দেওয়া যাবে না, পশ্চাৎ মানে কিন্তু নেগেটিভ। তাহলে এবার এম হচ্ছে গুলির ভর, ভি হচ্ছে গুলির বেগ। তা গুলির ভর 0.01, গুলির বেগ কত? 300 বাই ভর হচ্ছে 15। তাহলে এখান থেকে থাকে কত? 20 থাকে। 20 ইন্টু 0.01, 0.02 থাকে এখানে, ওই 0.2 মিটার পার সেকেন্ড থাকে। এক জিনিস কিন্তু বারবার আসতেছে,
সংরক্ষণশীল বলের উদাহরণগুলা পড়তে হবে এখানে। 4টা ছিল, অসংরক্ষণশীল বলের 4টা পড়লেই বাকিগুলো তো পড়ার দরকার হয় না ওগুলা। আচ্ছা, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে, এতে দৈর্ঘ্যকে, আচ্ছা এটা একটু বুঝাই। এই হচ্ছে কি বলছে, আনুভূমিক অবস্থা থেকে উল্লম্ব অবস্থানে। এই হচ্ছে একটা ইট, একটা ভার কেন্দ্রের সরণের কনসেপ্ট থেকে প্রশ্ন করছে। এই হচ্ছে একটা ইট, ভার কেন্দ্র থাকে এইরকম মাছ বরাবর। তা এই ইটের উচ্চতা হচ্ছে কত, 0.06 মিটার। তাহলে এই ইটের ভার কেন্দ্র হবে তার অর্ধেক, বা H1 বলতে পারো এখানে। এই ইটটাকে যখন তুমি উলম্ব ভাবে করেছো, তখন তার উচ্চতা কত হয়ে গেছে, তার দৈর্ঘ্যটাই কিন্তু উচ্চতা হয়ে গেছে এখন। তার মানে এটার উচ্চতা তখন তোমার 0.24 মিটার হয়ে গেছে। তাহলে এটার ভার কেন্দ্র হবে তখন এটা, তার মানে এর অর্ধেক, এর অর্ধেক। তো জাস্ট এখানে আমরা শর্টকাট আকারে লিখতে পারি, কি বের করতে বলছিল, কাজ, তাই না? তাহলে এক্ষেত্রে কাজ ইপি, ইপি সমান এম জি, এম জি দিতে হবে, দিয়ে H2 মাইনাস H1 ডিভাইডেড বাই 2 দিলেই হয়ে যায়। তাহলে এম এর মান কত দিছে, এখানে 2 দিছে, জি এর মান 9.8 ইন্টু 9.8 ইন্টু 0.24, লম্ব ওই বড়, যখন দৈর্ঘ্য হয়ে যাচ্ছে উচ্চতা তখন তো 0.24 মাইনাস আগের দৈর্ঘ্য কত, উচ্চতা ছিল 0.06 ডিভাইডেড বাই 2। এই 2 তো কেটে যায়, তার মানে এখানে কত পাবো আমরা, আমরা এখানে পাবো 0.09। তো 0.09 আর যদি 2 রাখো তাই তখন ওইটা আসে, মানে 0.045 থাকে, তার 1 পয়েন্ট সামথিং আসবে। এটা এমন ভাবে দিবে যে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারো। আচ্ছা, এটা দরকার নাই এই ম্যাথটা। তারপরে সূত্রটা যদি দেখতে চাও, ডাব্লিউ সমান আমরা এম জি এইচ জানি। কেন দরকার নাই বলছি, কারণ ক্যালকুলেটর ছাড়া এটা করতে পারবো না আমরা। এম দেওয়া নাই, এম মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, আমরা জানি এম সমান রো ভি, রো ভি জি এইচ। আবার আয়তনও দেওয়া নাই, তা আয়তন মানে আমরা জানি 4/3 পাই আর কিউ, ব্যাসার্ধ দেওয়া আছে এখানে শুধু, এই জন্য 4/3 পাই আর কিউ রো জি এইচ। এবার এখানে মানগুলো বসিয়ে দিলে হবে। সূত্রটা জেনে রাখো শুধু। মাওলানা ভাসানী কোশ্চেন গুলো দেখো, এগুলো পারবা। এটা আমাদের কমপ্লিট, এটাও কমপ্লিট। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, এটা কমপ্লিট। ভরবেগের মাত্রা সমীকরণ, ভরবেগের মাত্রা সমীকরণ কি বলতো, ভরবেগের মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -1 না? এবার দেখো, গতিশক্তি ভরবেগের সূত্রটা দেখতে বলছে এখানে। গতিশক্তি ভরবেগের সূত্র তো জানো, যে এখান থেকে পি সমান √2m ই কে, এটা কাজের মান সবথেকে বেশি হবে বলসনের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে। একটা মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কৃত কাজ কত হয়, কৃত কাজ শূন্য, কারণ এটা তখন কেন্দ্রমুখী বল হয়ে যায়, আর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ আমরা জানি শূন্য। একটা মোটরের ক্ষমতা 16 ওয়াট, 1 মিনিট দ্বারা কৃত কাজ কত হবে। তাই পি সমান ডাব্লিউ বাই টি হলে ডাব্লিউ সমান আমরা পিটি লিখতে পারি। তা পি তো 16 ইন্টু সময়টাকে সেকেন্ডে করে নিবা, তার মানে সেকেন্ডে করলে আমরা 60 পাবো। যদি 4 মিনিট বলতো তাহলে 4 × 60 করতে হইতো। আচ্ছা, একটা লিফট এত কেজি ভর নিয়ে সর্বোচ্চ এত বেগে উপরে উঠতে পারে, এটা তুমি তো এমজি ভি দিয়েই করবা, এগুলো তোমার কাজ, আমি শুধু দেখাই দিই। বল ত্বরণ কাজ এর মধ্যে সম্পর্ক কোনটা, বল আছে, ত্বরণ আছে, কাজ আছে, ডাব্লিউ সমান এফ এস টি কস, সমীকরণগুলো এখানে কয়েকটা। গতিশক্তি ভরবেগ, গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটা, ইকে সমান তো পি স্কয়ার বাই 2m।
কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, বারবার একই জিনিস আসতেছে। 60 কেজি ভরের একজন মানুষকে এত উচ্চতায় তুলতে গেলে কত কাজ করতে হবে? তো mgh। আচ্ছা, একটা কোশ্চেন মনে পড়ছে, যদি গতিশক্তি ও ভরবেগ p সমান হয় তবে বস্তুর বেগ হবে 2 মিটার/সেকেন্ড। এটা একটু মুখস্থ রাখবা, বের করতে পারো কিন্তু এটা মুখস্থ রাখলে বেশি ভালো হয়, এটা চেঞ্জ হয় না কখনো। যদি গতিশক্তি ভরবেগ পরস্পর সমান হয় তবে বস্তুর বেগ হবে 2 মিটার/সেকেন্ড। এটাও mgh দিয়ে দেখো, বস্তুর প্রাথমিক স্থিতিশক্তি কত হবে? উচ্চতা দেওয়া থাকলে অবশ্যই তুমি বিভব শক্তি পাবা, জাস্ট এটা গুণ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, m ও 4m ভরের দুইটা গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? ভরবেগের সাথে ভরের সম্পর্ক আমরা জানি সমানুপাতিক। তাহলে এখানে তুমি কি লিখবা? p2:p1, এটা সমান তুমি কি লিখতে পারো? m1:m2। এটা না, m2:m1 যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এটা আমরা লিখতে পারি। m2 কত? m2 হচ্ছে 4m, তাহলে 4:1। কিন্তু এই জায়গায় চাইছে কিন্তু p1:p2, তার মানে তুমি বলবা কি 1:4। ও, গতিশক্তি সেম, তাহলে তো এই সূত্র দেওয়া যাবে না, p সমান mv দেওয়া যাবে না তো। গতিশক্তি সেম হলে কোন সূত্রটা? p সমানুপাতিক e কে সমান কি p²/2m, মানে p সমানুপাতিক কি p বলছি, হ্যাঁ p সমানুপাতিক কি আসে? √m আসে না? এখান থেকে p সমানুপাতিক কি আসে? √m আসে। তাহলে এখান থেকে p1:p2 সমান √m1:√m2। m1 তো m ছিল, আর m2 এর মান 4 ছিল, তার মানে 1:2 আসে। 4 মানে 2, তাহলে 1:2 হবে এটা। এটা কি বলছে? কেন্দ্রমুখী বল mv²/r। পারবা, এখানে সব দেওয়া আছে, ইলেকট্রনের বেগ, শুধু এখানে ইলেকট্রনের ভরটা বসাতে হবে। আর দেওয়া আছে অবস্থান ভেক্টর, টি হচ্ছে সময়, বস্তুটার বেগ কত হবে? তা বেগ তো এটাকে একবার অন্তরীকরণ করলেই হয়ে যায়। কত আসে? 2i cap প্লাস 6tj cap। 30 মিটার উঁচু কোনো বিল্ডিং এর ছাদ থেকে ভূমির সমান্তরালে এত বেগে নিক্ষেপ করা হলে বস্তুটা কতক্ষণ পর মাটিতে আঘাত করবে? তা উচ্চতা দেওয়া থাকলে সময় বের করার সূত্র কি? √2h/g। আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে কিন্তু গত ক্লাসে দেখেছি। তার মানে 2 × 30/9.8, 60/9.8। 10 ধরবা তাহলে √6 পাবা। √6 মানে কত হবে? 3 এর কম, 2.5 এর কাছাকাছি কোনো একটা মান হবে। এটা আমাদের কমপ্লিট, মানটা শুধু চেঞ্জ। 15 সেন্টিমিটার, ওখানে মনে হয় 20টা সিঁড়ি ছিল, এখানে 40টা সিঁড়ি দিছে। ক্ষমতা বের করতে বলছে, এখানেও সে কোণ দেওয়া আছে, ক্ষমতা বের করতে বলছে। এখানে ডিরেক্টলি এইচ দেওয়া আছে। এটা ক্যালকুলেটর বিহীন করাটা কঠিন, তারপর করা যাবে, যাবে না এমন না। পি সমান w/t, w সমান mgh/t। এইচ এর মান তো ডিরেক্টলি দেওয়া নাই। 20 মিটার লম্বা পাইপ 30 ডিগ্রি কোণ করে আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। এই যে 30 ডিগ্রি, এটা হচ্ছে 20 মিটার, তাহলে এই এইচ বের করতে হবে। এইচ বের করবা, এইচ এইচ সমান কি আসে? 20 sin 30 ডিগ্রি আসে। 20 sin 30, এই টাইপের ম্যাথ করছি, দেখছো? এই ম্যাথ কিন্তু অনেক রিপিট হয়েছে। হাজি জানিস গুচ্ছে নাই, কিন্তু এগুলা দেখা খুবই সহজ, এগুলো পারবা। দেখো যে একটা ঢিল ছুড়লে সেটা কোন শক্তি দ্বারা আম পড়ে যায়? গতিশক্তি দিয়ে আম পড়ে, এটা আমরা জানি। কোনো কিছু নিক্ষেপ করলে তার গতিশক্তি পাই, বেগ পাই, ওই বেগ দিয়ে গতিশক্তি, গতিশক্তির জন্য আমটা নিচে পড়ে যায়। একজন মানুষের ক্ষমতা কত? এটা মুখস্থ করতে নিষেধ করছিলাম, তাও দেখলাম একবার আসছে, 110 ওয়াট বা 0.147 হর্স পাওয়ার। অশ্ব ক্ষমতা মানে 746, এক অশ্ব ক্ষমতা মানে 746 ওয়াট। কিন্তু বলছে মেগাওয়াট, মেগা মানে কত? 10⁶ দিয়ে ভাগ করতে হবে, তার মানে 746 ইন্টু 10⁻⁻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 
সিক্স। এক মেগা ইলেকট্রোভোল্ট মানে কত হবে? এক ইলেকট্রোভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻19। মেগা বলতে 10⁶ গুণ করতে হবে, তার মানে 1.6 ইন্টু 10⁻13 মেগা ইলেকট্রোভোল্ট। 13 গুণ 10⁶ গুণ করলে কত হয়? এই 19 থেকে 6 কমবে, এটা 0 ডিগ্রি। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি দেখো, হালকা বস্তু ভারী বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি কম হবে? ভারী বস্তুর গতিশক্তি কম হবে। এই সেই দেখো মাটি কর্তৃক বাধাদানকারী বল কি পড়ছিলাম? এম জি এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ছিল। এম এর মান কত দিছে এখানে? 5। জি এর মান 10 ধরে করবা, এইচ এর মান 5, আর কতটুকু প্রবেশ করছে? 10, তার মানে 0.1 দিব আমরা। তাহলে এখান থেকে 5.1 যোগ করলে ডিভাইডেড বাই 0.1, এটা 5 ধরেই করো, 10 ধরো করো, তাহলে 50, 50 আর 25 250, 250 এর কাছাকাছি, 250 2500 এরকম কাজ, 250 এর কাছাকাছি কোনো একটা মান থাকবে। ওই এটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 1.5 মিটার। 25 মিনিটে পাম্পটিকে কুয়া শূন্য করতে পারলে পাম্পটার ক্ষমতা কত হবে? দরকার নাই, এটা করা কঠিন, কারণ ক্যালকুলেশনটা করতে পারবে না, তো সূত্রগুলো মনে রাখো। আচ্ছা আমি একটা জিনিস একটু বলি এখান থেকে, ভার কেন্দ্রের সরণ রিলেটেড শেষে একটু মনে করো, আমি এই কয়টা কোশ্চেনে করার পরে লাস্ট ওই জিনিসটা একটু দেখাবো, ভার কেন্দ্রের সরণ দিয়ে কিভাবে ম্যাথ আসতে পারে। এটা কি বলের কি বলে, বল ভেক্টর দেওয়া আছে, সরণ ভেক্টর দেওয়া আছে, ক্ষমতা বের করতে বলছে। এখানে কি ক্ষমতা বের করতে বলছে কিন্তু, তো এখানে তুমি আগে তো কাজ বের করবা, কাজ বের করে সময় দিয়ে ভাগ করবা। সময় তো এখানে উল্লেখ করে নাই, সময়টা দিতে হতো, সময়টা না দিলে তো এটা বের করা কঠিন। তো সময় মনে করো 2 সেকেন্ডে বের করতে বলছে, তখন আগে কাজ বের করবা ডট গুণফল দিয়ে ডব্লিউ ইন্টু এস ডিভাইডেড বাই টি। এক ব্যক্তি একটা বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় উঠায়, আরেকজন 60 সেকেন্ডে একই 1 মিটার উচ্চতায় উঠায়, তাদের কাজের অনুপাত কি হবে? তাহলে এখানে দেখো সময় সেম, মানে সময় বলছি, উচ্চতা সেম। এই জায়গায় যদি উচ্চতা সেম হয় তাহলে কাজও সেম হবে, কারণ ডাব্লুর সাথে কাজের সম্পর্ক সমানুপাতিক, সময়ের সম্পর্ক দেখা যাবে না, কারণ ডাব্লু সমান আমরা এম জি এইচ জানি, তাই ডাব্লু সমানুপাতিক এইচ। যেহেতু উচ্চতা সেম তাহলে অনুপাতও 1:1 হবে। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা ব্যাস দেওয়া আছে, এটা ওই টাইপের কোশ্চেন, জাস্ট স্কিপ করতে পারো। এত কেজি ভরের এক ব্যক্তি 5 সেকেন্ডে কোন সিঁড়ি বেয়ে 20 ধাপ উপরে উঠলো, প্রত্যেকটা ধাপের উচ্চতা যদি 10 সেন্টিমিটার হয়, লোকটি কত ক্ষমতা ব্যবহার করছে? এটা তো করতে পারবো, জাস্ট ক্ষমতা এখানে মানগুলো বসে দিলে হয়ে যাচ্ছে, এম জি এইচ বাই টি। এম এর মান তো তোমার 50 দিচ্ছে, 9.8 হবে ইন্টু 2, যেহেতু উচ্চতা কত 20 ধাপ অতিক্রম করছে, প্রত্যেকটা ধাপের উচ্চতা 10 সেন্টিমিটার, তাহলে 200 সেন্টিমিটার মানে 2 মিটার। আর টি কত? টি হচ্ছে 5 সেকেন্ড। শেষ। সর্বাধিক কাজ 0 ডিগ্রি, আর এখানে কৃত কাজ কত হবে এটা ডট গুণফল করলেই পেরে যাচ্ছ। এবার লাস্ট ওই জিনিসটা একটু বলি আমি, সেটা হচ্ছে ভার কেন্দ্রের সরণের মানে কুয়ার ম্যাথের ক্ষেত্রে, কুয়ার ম্যাথের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে শুধু, এই ধরো এরকম, এইটা কুয়ার গভীরতা হচ্ছে এল, এল বাই 2 হচ্ছে অর্ধপূর্ণ আছে। তাহলে এখানে ভার কেন্দ্রের সরণ, জাস্ট একটু মনে রাখবা, ভার কেন্দ্রের সরণ সমান এই উপরের পৃষ্ঠ কতটা উপরে উঠছে আর এই নিচের পৃষ্ঠ কতটা উপরে উঠছে। দেখো এই পানির উপরের পৃষ্ঠ কত উচ্চতে উঠছে, এই বাকি নিচের অর্ধেক পূর্ণ আছে আর উপরের অর্ধেক কি খালি আছে, তাহলে এই উপরে যতটুকু
উপরের পৃষ্ঠ L/2 উচ্চতায় উঠছে, ওইটা যোগ নিচের পৃষ্ঠ উপরে কতটুকু উচ্চতায় উঠছে, নিচের পৃষ্ঠ উঠছে হচ্ছে L/2 উচ্চতায়। নিচের পৃষ্ঠ কি L/2 নাকি নিচের পৃষ্ঠ দেখো টোটালি L উচ্চতায় উঠছে, একদম নিচের পৃষ্ঠ থেকে টোটাল L উচ্চতায় উঠছে, তাহলে L/2 এখানে কি দিবা, প্লাস L দিবা, ডিভাইডেড বাই 2। তার উপরে কি থাকে, উপরে পাই আমরা হচ্ছে 3L/4 টোটালি। আরেকটা জিনিস আমি একটু বলি, এটা তো গেল। যদি এরকম থাকে যে 1/4 পূর্ণ আছে, তার মানে খালি আছে কতটুকু, 3L/4, L থেকে বিয়োগ করলে এটা পাবা। এই ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ কত হবে, একইভাবে উপরে পৃষ্ঠ কতটা উপরে উঠবে, উপরে পৃষ্ঠ তো খালি উচ্চতা যতটুকু ততটুকু উঠবে, 3L/4 প্লাস নিচের পৃষ্ঠ কতটা উঠবে, নিচের পৃষ্ঠ তো সর্বদা L উচ্চতায় উঠবে, তার মানে কত থাকে এখানে 7L/8। এইভাবে এগুলা করে ফেলতে হবে। আচ্ছা, আর লাস্ট আরেকটা জিনিস আমি একটু বলি, যে আমরা ক্ষমতা পড়ছিলাম, ক্ষমতা কর্মদক্ষতা পড়ছিলাম, কর্মদক্ষতা সমান, একটু আরো সহজ করে যদি বলি, মনে রাখতে পারো যে পি আউটপুট বাই পি ইনপুট। এই পি আউটপুট মানে ওই যে এমজিএইচ বাই টি সূত্র না, সেটা কিন্তু অলওয়েজ ওই উপরেই হয়, এমজিএইচ বাই টি। তাহলে আর কখনো এটা ভুল হবে না আশা করি, পি আউটপুট মানে এমজিএইচ বাই টি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি চ্যাপ্টার শেষ করছি। জাস্ট আমি আরেকটা জিনিস একটু তোমাকে বলি, এই যে সরণের যে আর এই যে কাজ দিয়ে যে ম্যাথ থাকে, এখানে কিন্তু ডিরেক্টলি এটা দিয়ে আমরা সরণ ভেক্টর পাই, এটা দিয়ে সরণ ভেক্টর পাই, ডিরেক্টলি তোমাকে সরণ ভেক্টর কিন্তু উল্লেখ করে দিয়ে দিতে পারে। যদি ডিরেক্টলি সরণ ভেক্টর উল্লেখ করে দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু কাজ বের করতে হতে পারে। এই জাস্ট এখানে তোমাকে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে।